আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রাকিব হাসান বলতেছে যে ভাইয়া কালকে আমার বিয়া, দোয়া করেন। সকলকে কি অবস্থা? এখন মনে হচ্ছে যে আসলে আমরাই কি ছোট নাকি তোমরাই বড়, আল্লাহ মাবুদ জানে। বুড়ো হয়ে গেছি বুঝছো, স্টুডেন্টের বিয়ে খাইতেছি এখন, কি একটা অবস্থা। হ্যাঁ, এই দাওয়াত দিও, আসবো না বিয়ে খাইতে। বিয়ে তো কপালে নাই, করতে তো পারবো না। স্টুডেন্টের বিয়ে খাই আর কি করব। এই তো আলহামদুলিল্লাহ পূজা ভাইয়া ভালো আছি। রেজওয়ান কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। প্রি টেস্টের জন্য ক্লাস করতে পারতেছি না, খুবই কমন, কিছু করার নাই আসলে। হ্যাঁ, সো আমরা গতদিন হচ্ছে তোমার জ্যামিতিক সমানুতা নিয়ে হচ্ছে ফুল ডিটেলসে পড়াশোনা করছিলাম, এবং আজকে হচ্ছে আমরা আলোক সমানুতা নিয়ে ফুল ডিটেলসে পড়াশোনা করব। এন্ড আজকে আমাদের সমানুতার বেসিক্যালি হচ্ছে লাস্ট ক্লাস। হ্যাঁ, মোটামুটি লাস্ট ক্লাস। সো আমরা আমাদের সিলেবাসে যেই তোমার হচ্ছে টোটাল
সাত টাইপের ওভারঅল তোমার হচ্ছে 2 টাইপের গাঠনিক আর স্টেরিও, তার ভিতরে আবার 5টা আর 2টা, টোটাল 7 ধরনের সমানতার ভিতরে আমরা 6টা পড়ে ফেলছি আর একটা বাকি আছে। ঠিক আছে। সো আজকে আমরা আলোক সমানতা বা অপটিক্যাল আইসোমারিজম নিয়ে পড়াশোনা করব। গত ক্লাসে আমরা হচ্ছে জ্যামিতিক সমানতা বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম নিয়ে পড়াশোনা করছিলাম। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার যে আমি জানি না তোমরা সবাই হচ্ছে ক্লাস করো কিনা, লাইভ হয়তো সবাই করো না, কিন্তু পরে রেকর্ডটা যে করো কিনা এটাও আমি জানি না। ঠিক আছে। সো যদি কেউ হচ্ছে নিজের ঠকায় থাকো, টাকা দিয়ে ভর্তি হয়েছো, ঠিক আছে, আমার তো টাকা আমি ঠিকই পেয়ে গেছি, বাট তুমি যদি আমার থেকে কিছু না নাও তাহলে তো আমার কিছু করার নেই আসলে। ঠিক আছে। সো তোমার যদি সেই বুঝটা না আসে এত বড় হওয়ার পরেও, ঠিক আছে, তোমার তো এখন ফিটার খাও না, যে তোমার হচ্ছে ফিটার খাওয়াই 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 বুঝাইতে হবে যে তোমার এখন পড়া উচিত, তুমি টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছো, তুমি তাহলে কেন ভর্তি হলে? যদি ক্লাসই না করো দরকার নেই তো তোমার এখানে ভর্তি হওয়ার। আমি কি বলছি যে এখানে তারাই আসো যারা পড়ালেখা করবা না? না, আমি এখানে পড়াইতে আসছি, সো অবশ্যই যাদের পড়ালেখা করার ইচ্ছা আছে তারাই আসবে। এখন ধরো এখানে 20 জন লাইভ করুক, 10 জন লাইভ করুক, 5 জন বা 1 জন করুক, তাও কোনো সমস্যা নেই, কেউ না করুক তাও সমস্যা নেই, বাট ক্লাসটা তুমি হচ্ছে তোমার সময় মতো করতেছো কিনা। ঠিক আছে। যদি না করো তাইলে সমস্যা আছে, যদি না করো তাইলে সমস্যা আছে, পরে কান্নাকাটি করবা, পরে আর কিছু আমাদের বলার নেই। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আলোক সমানতা বা অপটিক্যাল আইসোমারিজম নিয়ে পড়াশোনা করবো। সো গত দিনে আমরা জ্যামিতিক সমানতা দেখছিলাম, যে জ্যামিতিক সমানতা হইতে হইলে আসলে কিছু শর্ত লাগে, তেমনি আলোক সমানতা হইতে গেলেও আসলে কিছু শর্ত লাগে, যে ভাইয়া কে আলোক সমানতা প্রদর্শন করবে আর কে করবে না সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে সেই শর্তটা হচ্ছে ভেরিফাই করতে হবে। এখন এখানে কথা আছে, কথা হচ্ছে ভাইয়া নাম থেকে দেখো তো কি বলতেছে, আলোক সমানতা। দ্যাট মিনস এরা এমন টাইপের তোমার হচ্ছে সমাণু, 2টা যৌগ হইতে পারে, 3টা 4টা 5টা 6টা 10টা 12টা, যে কয়টাই হোক কোনো সমস্যা নাই, সংখ্যা নিয়ে আমাদের হচ্ছে প্যারা না। আমাদের কথা হচ্ছে যে ভাইয়া নাম যেহেতু আলোক সমানতা, দ্যাট মিনস ওই সমাণুগুলা অবশ্যই আলো রিলেটেড তোমার হচ্ছে কোনো রকমের আচরণ বা কিছু দেখায়, বা সেখানে কোনো ভিন্নতা তাদের আছে। হ্যাঁ। সো তুমি দেখবা আলোক সমাণু যারা আছে তারা আলোর প্রতি ভিন্ন আচরণ করে। কেউ হয়তো আলোর দিকটাকে তোমার হচ্ছে বাম দিকে টানার চেষ্টা করে বা বাম দিকে বাঁকানোর চেষ্টা করে, কেউ আলোর দিকটাকে তোমার হচ্ছে ডান দিকে বাঁকানোর চেষ্টা করে। সো এই যে আলোর প্রতি সেই যৌগগুলার ভিন্ন আচরণ থেকে বেসিক্যালি এই সমানতাটার জন্ম হয়েছে, যার নাম হচ্ছে আলোক সমানতা বা অপটিক্যাল আইসোমারিজম। সো এখন তাহলে আমরা শুরু করব এটা দিয়েই, তোমার হচ্ছে জ্যামিতিক সমানতার মতোই, যে ভাইয়া শর্তটা কি, কেউ একজন আলোক সমানতা তোমার হচ্ছে যদি দেখাইতে চাই তাহলে শর্তটা কি, এন্ড তারপর আমরা আলোক সমাণু বলতে কি বোঝায়, কিভাবে বের করব, তাদের ধর্মগুলা কি কি, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে। বাট আগে তুমি একটু দেখো যে কেউ যদি আলোক সমানতা প্রদর্শন করতে চায় তাহলে কন্ডিশন বা শর্ত হচ্ছে যে ভাইয়া তার অবশ্যই এবং অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে। কি থাকতে হবে ভাইয়া? আমরা এই একটা শর্তই যাচাই করব যে ভাইয়া আলোক সমানতা প্রদর্শন করতে হইলে কি করতে হবে, কাইরাল কার্বন থাকতে হবে, বা সেই যৌগের ভিতরে আমরা বলি কাইরালিটি থাকতে হবে। ওই একই কথা যে ভাইয়া যৌগের ভিতরে কি থাকতে হবে, কাইরাল কার্বন থাকতে হবে। সো এই একটা শর্তের উপর ভিত্তি করেই আমরা বুঝতে পারবো যে কোন একটা যৌগের ভিতরে তোমার হচ্ছে আলোক সমানতা আছে নাকি নাই। ঠিক আছে। এখন তোমার কোশ্চেন হচ্ছে ভাইয়া কাইরাল কার্বন আবার কি? হ্যাঁ, সো কাইরাল কার্বন থাকতে হবে, বা এই কাইরাল কার্বনের আরেকটা নাম হচ্ছে অপ্রতিসম কার্বন। আমি একটু সুন্দর করে লিখি যে ভাইয়া কাইরাল কার্বন, কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে। এই একটা শর্ত দিয়ে আমরা যাচাই করব যে ভাই কে আলোক সমানতা প্রদর্শন করবে আর কে করবে না। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া সলি 1-1.5 ঘন্টার মতো হবে। ঠিক আছে। খুব বড় হবে না, আবার হচ্ছে একদম 30 মিনিট এরকম হবে না, 1-1.5 ঘন্টার মতো হবে। এখন এই যে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন যেটা আছে এটা বলতে কি বোঝায়, যে ভাইয়া কোনো একটা কার্বন তুমি যদি চিন্তা করো যে ভাই কার্বনের কি থাকে, 4টা তোমার হচ্ছে হাত থাকে বা 4টা যোজনী থাকে। সো এই যে কার্বনের সাথে 4 জন তোমার কি হইতে পারে, যুক্ত হইতে পারে। যদি কোনো কার্বনের 4টা হাতেই 4টা ভিন্ন মূলক, ভিন্ন পরমাণু, ভিন্ন অণু, ভিন্ন যৌগ তোমার হচ্ছে যুক্ত থাকে, তখন তাকে আমরা বলি হচ্ছে কাইরাল কার্বন। অর্থাৎ এই যে কার্বনটা আছে, এই কার্বনটার 4টা হাতে যদি 4টা ভিন্ন জিনিস যুক্ত থাকে, যে এই হাতে কোনো কিছু একটা যুক্ত আছে, এই হাতে অন্য কিছু একটা যুক্ত আছে, তার অন্য যে হাতটা আছে সেখানে আরেকটা অন্য জিনিস যুক্ত আছে, এন্ড ফাইনালি তার ধরো হচ্ছে এই হাতে আরেকটা অন্য কিছু যুক্ত আছে। সো এই কার্বনটাকে তখন আমরা বলতে পারবো হচ্ছে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। এন্ড কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বনের ক্ষেত্রে জিনিসটা মনে রাখতে হবে যে ভাই এগুলাকে আমরা স্টার মার্ক দ্বারা প্রকাশ করি। সো এই যে কাইরাল কার্বন চেনার উপায় কি, যে কার্বনটা কাইরাল হবে বা অপ্রতিসম হবে তার উপরে আমরা স্টার মার্ক দিই।
এবার তাহলে ভাই একটা এক্সাম্পল দেন। যেমন ধরো এই যে কার্বনটা আছে, এই কার্বনটা এক হাতে ধরো আছে হাইড্রোজেন, আর এক হাতে ধরো হচ্ছে তোমার OH দিলাম, আর এক হাতে ধরো হচ্ছে ক্লোরিন, আর এক হাতে ধরো হচ্ছে তোমার ব্রোমিন। সো এখন তুমি চিন্তা করে দেখো যে এই যে কার্বনটা, এই কার্বনটা চারটা হাতেই চারটা ভিন্ন কিছু যুক্ত আছে। এখানে তোমার দেখো OH আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে Br আছে, এখানে Cl আছে। সো যে এই কার্বনটাকে আমরা তখন বলতে পারবো কাইরাল কার্বন। এবং যদি কোনো যৌগের ভিতরে এই কাইরাল কার্বনটা থাকে তাহলে সেই যৌগটা আলোক সমানতা প্রদর্শন করতে পারবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, ঠিক আছে। সো একটা কন্ডিশনই আমরা যাচাই করব। এবার আসো যে ভাই তাহলে এক্সাম্পল দেন এরকম কোন একটা যৌগের, যেমন ধরো ভাইয়া CH3 CHOH COOH। আচ্ছা এখন চিন্তা করে দেখো যে ভাইয়া এইখানে তোমার এই যৌগটা তোমার আলোক সমানতা দিবে কিনা। এখন আমরা চিন্তা করি যে ভাই এখানে কার্বন দেখতে পারতেছি কয়টা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। সো আমরা প্রত্যেকটাকে চেক করব এন্ড তার ভিতরে একটা হইলেও কাইরাল কার্বন খোঁজার চেষ্টা করব। যদি কাইরাল থাকে তাহলে আলোক সমানতা দিবে, নাহলে দিবে না, ঠিক আছে। এমন না সবাই কি হইতে হবে, একটা হইলেই হবে। আচ্ছা এবার আসো যে ভাই এই কার্বনটা ক্ষেত্রে খেয়াল করো, এই কার্বনটা এক হাত দিয়ে এই কার্বনটাকে ধরে রাখছে এই যে, আর বাকি 3 হাতে হাইড্রোজেন। তার মানে এটা কি 4 হাতে 4টা ভিন্ন জিনিস হইলো? 3 হাতে হাইড্রোজেন, তার মানে 3টা হাতে তো একই জিনিসই আছে। সো এই কার্বনটা কিন্তু কাইরাল না। এই কার্বনটার ক্ষেত্রে আসো, এই কার্বনটা এক হাত দিয়ে হাইড্রোজেনকে ধরছে, এক হাত দিয়ে OH কে ধরছে, এক হাত দিয়ে CH3 কে ধরছে, আর এক হাত দিয়ে COOH কে ধরছে। সো এই কার্বনটার অবস্থা খেয়াল করে দেখো যে এই কার্বনটা এক হাতে হাইড্রোজেন ভিন্ন একটা জিনিস, এক হাতে OH এটা আলাদা জিনিস, এক হাতে COOH এটাও আলাদা এদের থেকে, এন্ড এক হাতে CH3 এটাও বাকিদের থেকে আলাদা। সো এই যে কার্বনটা আছে মিডলের যে কার্বনটা, এটা একটা কাইরাল কার্বন। সো আমি এটাকে স্টার মার্ক দিলাম। দ্যাট মিন্স এই যৌগে কি আছে, কাইরাল কার্বন আছে। তাহলে এটা কি করবে, আলোক সমানতা প্রদর্শন করবে। তাহলে এই যৌগটা কি করবে, আলোক সমানতা প্রদর্শন করবে। তাহলে এই যৌগটা আমাদের কি করবে, এই যৌগটা অবশ্যই অপটিক্যাল আইসোমারিজম প্রদর্শন করবে। অপটিক্যাল আইসোমারিজম তোমার দেখাবে। ব্যাপারটা বুঝতে পারছো? সো আমরা ধরে ধরে চেক করব, ঠিক আছে। না এখানে বন্ড টন্ডের কিছু নাই, আমাদের যে কার্বনটা আছে সেই কার্বনটা তোমার কি করবে, চারটা হাতে চারটা ভিন্ন জিনিস থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা এবারে আসো যে ভাই আমরা এটাকে স্লাইটলি একটু চেঞ্জ করে দেই। ধরো এই জিনিসটাকে একটু স্লাইটলি চেঞ্জ করে দেই যে ভাই CH3 C তোমার ধরো H, ঠিক আছে, ডাবল বন্ড COOH। যে ভাই এইটা আলোক সমানতা প্রদর্শন করবে কিনা, ঠিক আছে, এইটা আলোক সমানতা প্রদর্শন করবে কি না। আচ্ছা এবার দেখো যে ভাই প্রথম কার্বনটা খেয়াল করো, এটার তো এক হাতে 3টা হাইড্রোজেন। সো 3 হাতে 3টা একই জিনিস, এটা হচ্ছে না, বাদ। পরের কার্বনটা দেখো এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3, আর 2 হাত দিয়ে ধরে রাখছে এই COOH কে। দেখো 2 হাত দিয়ে ধরে রাখছে এই COOH কে। তাহলে এবার তুমি চিন্তা করে দেখো, বা ধরো এখানে অন্য কিছু দিলাম যে 2 হাত দিয়ে ধরে রাখছে কাকে, 2 হাত দিয়ে ধরে রাখছে তোমার ধরো CO বা কিটোনকে। এখন তুমি যারা চিন্তা করে দেখো যে ভাইয়া CH3 তারপরে CH ডাবল বন্ড CHO। সো এই যে কার্বনটা আছে এই কার্বনটা কিন্তু 2টা হাত দিয়ে একজনকে ধরে রাখছে। সো তার 4 হাতে কি 4টা ভিন্ন জিনিস হইলো না। সেভাবে আমরা চাইলে কি করতে পারবো, যাচাই করতে পারবো যে না ভাই তখন কি করবে না, তার আলোক সমানতা প্রদর্শন করবে না। তখন কি করবে না, আলোক সমানতা প্রদর্শন করবে না। দ্যাট মিন্স যখন ডাবল বন্ড ট্রিপল বন্ড আসবে তখন কি হবে ভাই, সে তো 3 হাত দিয়ে একজনকে ধরে থাকবে। সো ওই কার্বনটা তো কাইরাল হবেই না, ঠিক আছে, ওই কার্বনটা কাইরালি হবে না। সো ওই ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের কার্বন আগেই বাদ, হিসাব থেকে আগেই বাদ। ব্যাপারটা বুঝতে পারছো? সো আমাদের সেক্ষেত্রে তুমি ওই কার্বনটাকে খোঁজার চেষ্টা করবা যার 4টা হাতে 4টা ভিন্ন জিনিস আছে, ঠিক আছে। আচ্ছা এন্ড যে এইখানে আমি যে জিনিসটা লিখছি এটা ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। সো এটা কি, এটা ভাই ল্যাকটিক অ্যাসিড। আমরা দুধের ভিতরে যে অ্যাসিডটা থাকে ল্যাকটিক অ্যাসিড, এটা কিন্তু সেই ল্যাকটিক অ্যাসিডের সংকেত CH3 CHOH COOH। এটার কি নাম বলতে পারবা, মানে নামকরণ করতে পারবা? এটার নামকরণ কি করতে পারবা, করতে পারা উচিত। এখানে তোমার প্রধান শিকল কোনটা হবে, এইটা, কারণ এটা কার্যকরী মূলক। সো কার্যকরী মূলকের কার্বনকে রেখে
সব থেকে বড় কার্বন শিকল, এখানে তো আছেই একটা শিকল, এই যে এইটা, তাই না? সো সব থেকে বড় কার্বন শিকল। এবার আসো যে ভাই এখানে 2 নম্বর কার্বন একটা কি আছে, শাখা OH। ভাই ওটা শাখা কেন? এটা তো অ্যালকোহলের কার্যকরী মূলক না? ভাই এটা শাখা কেন হবে? কারণ এখানে ওর থেকে উপরের কেউ আছে, COOH, সব থেকে উপরে, তাহলে যে এটা হচ্ছে কার্যকরী মূলক, এটা হয়ে গেছে শাখা। সো 2 তে কি আছে, একটা হাইড্রোক্সি। দেখো নাম্বারিং করলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3। হ্যাঁ, আমি ওগুলা কিছু করতেছি না, তুমি চোখ দিয়ে এখন করতে পারা উচিত যে 2 তে আছে হাইড্রোক্সি 1 2 3 প্রোপ, তাই না? এন্ড হচ্ছে তোমার 1 ওইক অ্যাসিড বা প্রোপানোইক অ্যাসিড। সো 2 হাইড্রোক্সি প্রোপানোইক অ্যাসিড, 2 হাইড্রোক্সি 2 হাইড্রোক্সি, ঠিক আছে, প্রোপানোইক অ্যাসিড, 2 হাইড্রোক্সি প্রোপানোইক অ্যাসিড। এটাই হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিডের সংকেত। 2 হাইড্রোক্সি প্রোপানোইক অ্যাসিড, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সংকেত, ঠিক আছে? বা তোমরা চাইলে যেভাবে লিখতে পারো যে প্রোপ তোমার হচ্ছে 1 ওইক অ্যাসিড, এটাও লিখতে পারো, সমস্যা নেই। মানে প্রোপেন 1 ওইক অ্যাসিড, ঠিক আছে, ওটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি একসাথে লিখে দিলাম যে 2 হাইড্রোক্সি প্রোপানোইক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে তাহলে ভাই এই একটা শর্তের উপর ভিত্তি করেই আমরা বলতে পারবো যে কোন একটা যৌগের আলোক সমাণু আছে নাকি নাই, কোন একটা যৌগের আলোক সমাণু আছে নাকি নাই। তাহলে এবার আসো কয়েকটা যৌগ তোমাদেরকে দেই, তোমরা আমারে বলো যে ভাই এই যৌগের ভিতরে আলোক সমানুতা আছে নাকি নাই, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথম তোমার হচ্ছে একটা যৌগ দিলাম যে CH3, ঠিক আছে, CH2 ডাবল বন্ড, ঠিক আছে? এই একটা যৌগ, বলো যে ভাই এই যৌগটার ভিতরে আলোক সমানুতা আছে কিনা। আচ্ছা নাম্বার দিয়ে দিন, এটা তো হচ্ছে তুমি বলতে পারবে না, হচ্ছে ধরো 1 নম্বর যৌগটা দিলাম, 1 নম্বর, যে ভাই এটা কি আলোক সমানুতা প্রদর্শন করবে কিনা। তারপর 2 নম্বরে ধরো দিলাম হচ্ছে COOH, CH, COOH, এটা তোমার হচ্ছে আলোক সমানুতা প্রদর্শন করবে কিনা। তারপর ধরো হচ্ছে দিলাম এইটা আলোক সমানুতা প্রদর্শন করবে কিনা, ঠিক আছে? তারপর এইটা আলোক সমাণু প্রদর্শন করবে কিনা। দেখো এখানে তোমাদের 4টা যৌগ দিলাম, দেখে বলো যে ভাই এখানে এইগুলা আলোক সমাণুতা প্রদর্শন করবে কিনা, ঠিক আছে? সো আমাদের চলো চেকিং শুরু করি। প্রথম যেটা আছে 1 নম্বরে আসো, যে ভাই প্রথম প্রত্যেকটা কার্বন ধরে ধরে চেক করতে হবে যে ভাই এই কার্বনে একই হাতে 3টা হাইড্রোজেন, তো এটা তো সিরিয়াল থেকে বাদ। পরের কার্বন এক হাতে হাইড্রোজেন, ঠিক আছে, এক হাতে CH3, ঠিক আছে, বাট 2 হাত দিয়ে পাশের কার্বনকে ধরে রাখছে। সো এই যে ও কিন্তু 2 হাতে একজনকে ধরে রাখছে, দ্যাট মিন্স ওর 2টা হাতে কিন্তু একই জিনিস আছে, এটা হলে তো হবে না, 4টা হাতেই 4টা আলাদা কিছু থাকতে হবে। দ্যাট মিন্স এখানে 2 হাত দিয়ে CH কে ধরে রাখছে, তাহলে তো হচ্ছে না, সেটা বাদ। পরের কার্বনটা দশা দেখো, এখানে হাইড্রোজেনের কাছে CH3, ওরও তো ওর মতোই দশা, 2 হাত দিয়ে একে ধরে রাখছে, সো ও বাদ। এন্ড লাস্টের কার্বনটার প্রথমটার মতোই দশা, এক হাতে 3টা হাইড্রোজেন, সো এটা কিন্তু কোনোভাবেই তোমার হচ্ছে অপটিক্যাল আইসোমার প্রদর্শন করবে না, সো এটা হচ্ছে আলোক সমানুতা প্রদর্শন করবে না, এটা আলোক সমানুতা প্রদর্শন করবে না। এই গেল হচ্ছে কথা। সেকেন্ড আসো যে ভাই এই যৌগটা, এই যৌগটার ভিতরে কি আছে ভাইয়া, এখানে দেখো এই কার্বনটা কি প্রদর্শন করবে ভাইয়া, ও একই হাতে 2টা অক্সিজেনকে ধরে রাখছে, তাহলে এই কার্বনের হাতে 2টা অক্সিজেন আছে, ও তাহলে এটা তো আগেই বাদ। তারপর এই কার্বনে আসো, এক হাতে COOH, এক হাতে হাইড্রোজেন, এক হাতে OH, আর এক হাতে এই পুরা পার্টটাকে সে ধরে রাখছে না, CHOH COOH, এই যে এক হাত দিয়ে দেখো পুরা পার্টটাকে ধরে রাখছে, তাহলে এই কার্বনে কিন্তু 4 হাতে 4টা ভিন্ন জিনিস, এ হাতে হাইড্রোজেন, এ হাতে OH, এন্ড এই হাতে COOH, এন্ড আর এক হাতে COOH, এই পার্টটাকে ধরে রাখছে, তাহলে এই যেটা কাইরাল কার্বন পেয়ে গেছি, সেটা কিন্তু এটা কাইরাল। তারপরে এই কার্বনটা চেক করে দেখো, এইটাও তোর মতো, এক হাতে হাইড্রোজেন, এক হাতে COOH, এক হাতে OH, এক হাতে এটাকে ধরে রাখছে, এইটাও তো একটা কাইরাল, সেখানে কাইরাল একটা না 2টা আছে। সো কাইরাল আছে মানে কি করবে, এটা আলোক সমানুতা প্রদর্শন করবে। কাইরাল একটা হোক, 2টা হোক, 3টা হোক, 10টা হোক, কোনো সমস্যা নাই, থাকলেই সেটা আলোক সমানুতা প্রদর্শন করবে, কারণ আমি তো তোমাকে এটাই বুঝাইছি যে কাইরাল থাকলেই হচ্ছে, আর না থাকলে হবে না, শেষ। আচ্ছা এরপর এটাই আসো যে ভাইয়া এই কার্বনে 3টা হাইড্রোজেন, দেখা মাত্রই বোঝা যাচ্ছে যে ভাই এটা প্রদর্শন করবে না। এই কার্বনে 2টা হাইড্রোজেন, এটা হবে না। এই কার্বনে এক হাতে হাইড্রোজেন, এক হাতে OH,
এক হাতে CH2CH3 এটাকে ধরছে, আর এক হাতে CHO কে ধরছে, 4 হাতেটা ভিন্ন জিনিস। এই যেটা কাইরাল পেয়ে গেছি। এন্ড এই কার্বনটা দেখো, এটা তোমার হচ্ছে কাইরাল কিনা, এটার এক হাতে হাইড্রোজেন আর এক হাতে H, আর এই যে CO এটা কিন্তু এইভাবে আছে, C⋅OH। সো এই যে CHO মূলকটাকে এইটা না, সো কিন্তু দুই হাত দিয়ে অক্সিজেনকে ধরে রাখছে, সো ওর দুই হাতে একই জিনিস আছে, সো কিন্তু কাইরাল না। সো CHO C⋅OH যেগুলো কিন্তু কাইরাল না, ঠিক আছে। তাইলে যে এখানে তোমার কি হচ্ছে না, এটাও কাইরাল না, বাট একটা কাইরাল তো আছে, তাহলে এটা আলোক সমানুতা প্রদর্শন করবে। আচ্ছা, এরপরটা আসো, এই কার্বনে এক হাতে 3 হাইড্রোজেন, এটা হিসাব থেকে বাদ, এক হাতে ক্লোরিন এক হাতে CH3, বাট এই যে আবারও আগেরটার মতো এই যে দুই হাত দিয়ে একজনকে ধরছে, তাহলে তো হবে না। সো এইটাও বাদ, এইটাও বাদ, ঠিক আছে, এইটাও এমনিও বাদ। সো এখানে কেউ তোমার চালক প্রদর্শন করতেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বেসিক কন্ডিশন, যে ভাই আমরা কেমনে বুঝবো যে কে হচ্ছে তোমার আলোক প্রদর্শন করবে আর কে হচ্ছে করবে না, ঠিক আছে। 1 করবে না, 2 3 করবে, আর হচ্ছে 4 করবে না। হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আশা করি বুঝতে পারবে। এখন যোগ দেখলে তুমি চিনতে পারবা যে কোনটা আলোক প্রদর্শন করবে, কোনটা করবে না। এবারে আসো যে ভাইয়া ওরা আলোক সমানুতা প্রদর্শন করে, আলোক সমানুতা বের করার টেকনিকটা কি, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আমরা হচ্ছে আলোক সমানুতা বের করার টেকনিকটা একটু শিখে ফেলি। আর একটা কাজ করতেছি, দাঁড়াও, আলোক সমানুতা কপি করে নি। আচ্ছা সরি সরি সরি, পুরো পাঠাই, এবার কপি করে ফেলি। আচ্ছা চলো, এবার আসো যে ভাই আচ্ছা বুঝলাম ওরা আলোক সমানুতা প্রদর্শন করবে, তো সমানুটা কই? দুইটা আলাদা যৌগ, তিনটা আলাদা যৌগ, বা কয়টা হবে এগুলো তো কিছুই বললেন না, কেমনে হবে না হবে এগুলো কিছুই বললেন না। যেমন জ্যামিতিক সমানুতা আমরা দেখছিলাম যে কোন যৌগ করবে, তারপর আমরা কেমনে যৌগগুলো বের করছিলাম, কার্বন কার্বন ডাবল বন্ড, দুইটা হাত ছড়াই দিছি, তারপরে তোমার হচ্ছে একটা পাশ ঘুরাই দিলি অন্য যৌগটাকে পাওয়া যায়, তারপর সিস ট্রান্স এগুলো বের করছি। সো এখানে কিভাবে কি করা যায়, আচ্ছা দেখো। সো ফার্স্টেই আমরা হচ্ছে আমাদের একদম প্রথম যে যৌগটা দেখছিলাম যে ভাই 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড, যেটা সেটাকে একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। যে ভাই এই যে যৌগটা আমাদের ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, কোনটা ভাই? CH3CHOH and COOH, ঠিক আছে। সো এখানে দেখো তো ভাইয়া আমাদের কাইরাল যেটা, হ্যাঁ আমাদের কাইরাল যেটা, আমরা কি করব, এই যে আমাদের কাইরাল কার্বনের দিকে তাকাবো। সো যে এইটা হচ্ছে কাইরাল কার্বন, দেখো এইটা হচ্ছে কাইরাল কার্বন, তাই তো। সো আমাদের ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এন্ড এই ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে এই কার্বন হচ্ছে কাইরাল, কারণ চোখ দিয়ে বুঝতে পারতেছো এক হাতে হাইড্রোজেন, এক হাতে C⋅OH, এক হাতে CH3, এক হাতে OH, ঠিক আছে। আচ্ছা এবার আসো যে ভাইয়া আমাদের ফার্স্ট কাজ থাকবে আমাদের কাইরাল কার্বনটাকে লিখে ফেলা। ফার্স্ট কাজ থাকবে আমাদের কাইরাল কার্বনটাকে আলাদা করে লেখা, এন্ড এর হচ্ছে তোমার 4টা হাতকে সুন্দর মতো আমাদের দেখায় দেওয়া, প্রথম কাজ এটা। এবারে সে কি করবো যে ভাইয়া এই যে তোমার কাইরাল কার্বন আছে সেখানে ছোট ছোট গ্রুপ যেটা, যেমন হাইড্রোজেন OH, ঠিক আছে, এগুলোকে ডান বামে লিখবো, ঠিক আছে, এগুলোকে ডান বামে লিখবো যে ভাই হাইড্রোজেন OH, ঠিক আছে, এগুলো তুমি দেখতে দেখতে শিখে ফেলবা, কোনো সমস্যা নাই। সো ভাই যে হাইড্রোজেন OH এগুলোকে লিখবো বামে আর ডানে, আর ওই যে CH3 একটা বড় গ্রুপ, C⋅OH বড় গ্রুপ, এগুলোকে উপরে নিচে একটা জায়গায় লিখবো, কোনো সমস্যা নেই। এখানে CH3 বা C⋅OH উপরে নিচে লেখো, একটা কোনো সমস্যা নেই, হ্যাঁ এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা এই যে যেটা দেখতে পারতেছো এটি হচ্ছে, ওইটাকে একটু সাজায় গুছায় লিখলাম, একটু ভাঙায় লিখলাম। তো দেখো এই যে কাইরাল কার্বনটা এটাকে আগে লিখছি, হ্যাঁ যে কাইরাল কার্বনটাকে স্টার মার্ক করে দিচ্ছি, এটাকে আগে লিখছি, এন্ড এই যে ছোট ছোট হাইড্রোজেন আর OH-টাকে এর ডান বামে দুইটা হাতে বসাইছি, আর বা পাশাপাশি বসাইছি, এন্ড যেগুলাকে উপরে নিচে বসাইছি, এভাবে আমরা হচ্ছে প্রত্যেকটাকে সাজায় নিব। এবার ভাই এটা তো একটা যৌগ, এটা সমানুটা কই, বা এটা সমানু কয়টা হবে? দেখো হ্যাঁ কাইরাল যে কয়টা হবে নর্মাল যৌগের ক্ষেত্রে সমান আলোক সমানু হবে তার 2n টা, অর্থাৎ 2 এর পাওয়ার আকারে তোমার সমানু আসবে। দেখো ভাইয়া যৌগের ক্ষেত্রে সমানু কয়টা আসবে? আমাদের কাইরাল যে কয়টা হবে, আমাদের কাইরাল কার্বন সংখ্যা যদি কোনো যৌগে হয় n, ধরো কোন একটা নর্মাল যৌগে কাইরাল কার্বন সংখ্যা কত, কোন একটা যৌগে কাইরাল কার্বন সংখ্যা হচ্ছে n, কোন একটা যৌগে দাও দেখি সমান হয়েছে কিনা, ঠিক আছে। তো কোন যৌগে কাইরাল কার্বন সংখ্যা যদি হয় n, কোন একটা যৌগে কাইরাল কার্বন সংখ্যা n হলে আলোক সমাণু কয়টা হবে ভাইয়া? আলোক সমাণু হবে 2n, ঠিক আছে। আলোক সমাণু কয়টা হবে? 2n। তাহলে এটাকে হিসাবটা করে ফেলি, কাইরাল কয়টা? একটা, তাহলে সমাণু পাবো কয়টা? তাহলে ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো, তাহলে ল্যাকটিক অ্যাসিড
এর ক্ষেত্রে কাইরাল হচ্ছে 1, অতএব আলোক সমাণু কয়টা? অতএব আলোক সমাণু ইকুয়ালস টু হচ্ছে 2^1 বা 2টা। ঠিক আছে, 2n বা 2টা। সো একটা তো দেখতে পারতেছি, আরেকটা কই? আচ্ছা, এইবার আসো যে ভাইয়া আমরা বের করব কেমনে এবার। হ্যাঁ, আচ্ছা দেখো, নর্মালি আমাদের আলোক সমাণুগুলোর বৈশিষ্ট্য এমন হয় যে এরা পরস্পরের তোমার হচ্ছে মিরর ইমেজ হয়। মিরর ইমেজ কি? যেমন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা তো দাঁড়াই আছি এখানে, আমাদের যে ছবিটা বা প্রতিচ্ছবিটা আয়নার ভিতরে দেখা যায় ওইটা হচ্ছে আমাদের মিরর ইমেজ। যেমন আমি আয়নায় তাকাইলাম, সো আয়নায় যেটা দেখতে পারতেছো ওইটা হচ্ছে আমার মিরর ইমেজ। তুমি দাঁড়াইলে তোমার মিরর ইমেজ দেখা যায়, তাই না? সো যে এই জিনিসটা আমি দাঁড়ায় আছি এন্ড আমার আয়নার সামনে যেটা দেখা যাবে বা আয়নার ভিতর যেটা দেখা যাবে সেটা হচ্ছে আমার মিরর ইমেজ। এখন ভাই যে এই যে যোগটা আছে তার সামনে তুমি যদি একটা আয়না দাঁড় করে দিতে পারো, তাহলে তুমি ওই যোগটাকে, যেই যোগটা পাবা আয়নার ভিতরে, ওটাই হবে তার আলোক সমাণু। সো এমনি আমরা হচ্ছে মাঝখানে একটা আয়না চিন্তা করে যোগটাকে বের করতে পারি। অথবা তোমাদের আমি শর্টকাটটা বুঝাইতেছি যে কেমনে আমরা বের করি। যে ভাই দেখো, একটা আয়নার ধর্ম কি? আয়নায় বা তোমরা যখন সেলফি তুলো ক্যামেরায়, তোমরা কি খেয়াল করছো যে ভাইয়া সেলফি ক্যামেরাতে আমাদের বাম হাতটাকে ডান হাত দেখায়, ডান হাতটাকে বাম হাত দেখায়? কেন জানো? কারণ দেখো, এই যে ধরো হচ্ছে আমি আয়নার সামনে দাঁড়াইছি, আমার ডান হাতটা, হ্যাঁ এই যে আমার ডান হাতটা আমি আয়নার সামনে দাঁড় করাইছি, মাঝখানে আমি হচ্ছে আয়না। হ্যাঁ, এই যে আমার ডান হাত, এই যে হচ্ছে আয়না। তাহলে আমার এই হাতটা দেখো তো সেম এভাবে দেখা যাবে কিনা? এই জিনিসটা দেখা যাবে কিনা আয়নাতে? সো এই যে আমার ডান হাত বরাবর আমার এই হাতটাকে দেখা যাবে, তাই তো? এন্ড এখানে একটা ভিতরে একটা পার্থক্য আছে। দেখো, আমি কিন্তু এভাবে দাঁড়ায় আছি, সো আমার এই জিনিসটাকে যদি আমি এখন সরাসরি দাঁড় করাই, তাহলে দেখো একটা ক্যারেক্টার উপর রাখলে যে ঘটনাটা হবে, এই দেখো যে ভাইয়া সোজাসুজি উপরে নিচে সবকিছু মিলে গেছে, কিন্তু আমার এই বাম হাতের আঙ্গুলটা এখন ডান দিকে চলে আসছে। এই দেখো আমার বাম হাতের আঙ্গুলটা এখন ডান দিকে চলে আসছে, আর ডান হাতের আঙ্গুলটা এখন বাম দিকে চলে আসছে। দেখছো, ওর সাইডে চলে আসছে, আর এই হাতের আঙ্গুলটা ওর সাইডে চলে আসছে। এই ঘটনাটাই কিন্তু সেলফি তোলার সময় হয়, যে ভাই আমরা খাচ্ছি ডান হাত দিয়ে, মনে হয় আমরা বাম হাত দিয়ে খাচ্ছি, তাই না? তো আয়নার ধর্মই হচ্ছে, আয়না কি করে? বামকে ডান বানায় ফেলে, ডানকে বাম বানায় ফেলে। সো আমরা আয়নার সামনে যখন দাঁড়াই, তখন আমাদের এই সাইডটা আয়নার এই সাইডে দেখা যায়, তখন আমাদের এই সাইডটা আয়নার এই সাইডে দেখা যায়। তোমরা দেখবা এরকম হবে, কারণ হচ্ছে ধরো আমি এইভাবে দাঁড়াইছি, আয়নাটা কেমনে থাকে আমার দিকে? এইভাবে থাকে না? দেখো, আমি দাঁড়াইছি এভাবে আয়নার সামনে, আমি দাঁড়াইছি এভাবে, আয়নাটা আমার দিকে কেমনে ঘুরে থাকে? আমার মুখ বরাবর ঘুরে থাকে না? সো যে আয়নাটা কেমনে দাঁড়ায়? এইভাবে, এই দেখো। তাইলে যেখানে আমার ডান দিক ছিল আয়নাতে, সেটা হয়ে গেল বাম দিক। ব্যাপারটা কি এবার ফিল করতে পারতেছো? বলো তো? সো এই যে আমি দাঁড়াইলাম, সামনে আয়না, হ্যাঁ এটা তো আমি মানুষ দাঁড়াই আছি, আয়নাতে কি দেখবা? আয়নাতে দেখবা এইটা, যে ভাই যে ও দাঁড়ায় আছে এইভাবে। তখন আমার এই যে দেখো ডান দিকটা হয়ে গেছে বাম দিক, বাম দিক হয়ে গেছে ডান দিক। সো আয়নার কাজই হচ্ছে বামকে ডান করে ফেলা, ডানকে বাম করে ফেলা, অর্থাৎ বাম এবং ডানকে ঘুরায় ফেলে। কিন্তু আয়না কি কখনো তোমার মুখটাকে পায়ে পাঠাই দিছে, পাকে মুখে পাঠাই দিছে? জীবন এরকম হয় না। সো উপরে নিচে আয়না কোনোদিন চেঞ্জ করতে পারে না, খালি বাম আর ডানকে ঘুরায় ফেলে। তাইলে আমরা বুঝতে পারতেছি যে এই যে বাম আর ডান দিকে যারা আছে এদেরকে যদি একটু ঘুরাই লিখি, অর্থাৎ ওএসটাকে হাইড্রোজেনের জায়গায়, হাইড্রোজেনটাকে ওএইচ এর জায়গায়, বাম হাতকে ডান হাতের জায়গায়, ডান হাতকে বাম হাতের জায়গায়, তাহলেই আমরা নতুন যৌগটা পেয়ে যাবো। সো আমরা এভাবে চিন্তা করি যে আচ্ছা ধরো এখানে কি আছে? একটা আয়না আছে। হ্যাঁ, আমাকে পুরোটা শেষ করতে দাও, তারপরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি নিবো। হ্যাঁ, আমাকে পুরোটা ক্লিয়ার করতে দাও। যে ধরো এখানে একটা আয়না আছে, তোমরা তো আয়নাকে এভাবে আঁকো, তাই না? দর্পণ বা মিরর। সো এটা ধরো একটা আয়না, সো আয়নায় ঘটনা কি হয়? এই যে এই তোমার হচ্ছে এগুলো কিন্তু চেঞ্জ হয় না আয়নাতে, কিন্তু এগুলো চেঞ্জ হয় না, উপরে নিচে চেঞ্জ হয় না। সে যে মাথার জায়গায় ধরো CH3 ছিল, এটা এমনিই থাকবে। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে কার্বন ছিল, এটা এমনিই থাকবে। ঠিক আছে, সো এগুলো কিন্তু চেঞ্জ হবে না আয়নাতে। দাঁড়াও, একটা বরাবরই কিন্তু থাকে, একদমই বরাবরই থাকে। সো আমি একটা কাজ করি, এটাকে কপি করে ফেলি। দাঁড়াও, একদম ওর বরাবর কপি করে ফেলি, এই তো ভালো হবে। একদম বরাবর ঘটনা যেটা হবে ভাইয়া, এগুলো ঠিক থাকবে লম্বা লম্বি, খালি এই যে বাম এবং ডানটা ঘুরে যাবে। অর্থাৎ এখানে দেখো আয়নার সামনে ওয়েজ থাকলে এখানে সামনে ওয়েজ কি দেখা যাবে? হ্যাঁ, আয়নার এখানে কিন্তু ওয়েজ কি আগে দেখা যাবে। এন্ড আয়না থেকে এইচটা যতটুকু দূরে আছে এদিকেও কিন্তু এইচটাকে ততটুকু দূরেই দেখা যাবে। দ্যাট মিন্স দেখো বাম ডানটা খালি ঘুরে গেল, এবং দেখো এখানে এই দুইটা যৌগ কি এখন সেম লাগতেছে?
উত্তর হচ্ছে না। তো যে এরা হচ্ছে পরস্পরের সমাণু। বের করার টেকনিক কি ভাইয়া, বাম এবং ডানটাকে ঘুরাই দাও, তাইলে তুমি পেয়ে যাবা। বুঝছো? এটা ফিল করার জন্য আমি আয়নার কনসেপ্টটাকে আনলাম। বুঝছো? তো আমাদের আলোক সমাণু যারা আছে তারা একজন আরেকজনের কি হয়, দর্পণ প্রতিবিম্ব হয়। হ্যালো, আসতে না বলি, যাই না। আচ্ছা রাখি, খাবো না ভাত, ভালো লাগে না। হ্যাঁ, তোমরাও কিন্তু আমাকে মিরর ইমেজ হিসেবে দেখতেছো। হ্যাঁ আচ্ছা, এবার তাহলে একটু খেয়াল করে দেখো যে ব্যাপারটা কি ফিল করতে পারছো এখন। এখন বলো যে ভাই আয়নার যে বাস্তবতা বা সেলফির যে বাস্তবতা তুমি দেখছো সেটার সাথে এই ব্যাপারটাকে ফিল করতে পারছো কিনা। সো এই যে আমাদের আলোক সমাণুগুলা যারা আছে তারা নর্মালি তোমার যে একজন আরেকজনের কি হয়, দর্পণ প্রতিবিম্ব হয়। সব সময় না, বাট একজন আরেকজনের কি হইতে পারে, দর্পণ প্রতিবিম্ব হইতে পারে। মানে একটা আরেকটার তোমার হচ্ছে মিরর ইমেজ বা আয়নার ছবি হইতে পারে। ঠিক আছে? একটা যৌগের একাধিক সমাণু কিভাবে বের করব পরে ভাই। সো এই যে একটা যৌগ থেকে দেখো ওর সমাণুটা বের করে ফেললাম। সো যখন আমাদের কি থাকবে ভাইয়া, একটা কাইরাল কার্বন থাকবে, তখন আমরা হচ্ছে এইভাবে জাস্ট একটা সিম্পল আয়না চিন্তা করলেই কিন্তু হয়ে যাবে। বাম এবং ডানকে ঘুরাই দিলে আমরা এই সমাণুটা পেয়ে যাব। ঠিক আছে? এখন দেখো যে ভাইয়া যখন আমাদের একটা কাইরাল কার্বন থাকবে তখন যৌগ তো দুইটা, ওই যে 2^1 বা দুইটা। তাইলে এই যে একটা সমাণু আর এই যে একটা সমাণু। ঠিক আছে? এখন এদের বৈশিষ্ট্যটা কি জানো, এই যে যেই সব আলোক সমাণু তোমার কি হয় নরমালি, যেসব আলোক সমাণু তোমার হচ্ছে একজন আরেকজনের আয়না বা দর্পণ প্রতিবিম্ব হয়, এই ব্যাপারটাকে আমরা কি বলতেছি দেখো। ও আয়নার সামনে দাঁড়াইলে ওর ছবিটা দেখা যাচ্ছে এইটা, এটা হচ্ছে প্রতিবিম্ব। আবার ও যদি আয়নার সামনে দাঁড়ায় তাহলে এটাকে দেখা যাবে ও হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এরা একজন আরেকজনের কি, দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ বা আয়নার ছবি আমরা বলতে পারি। তাহলে এই যে যখন দুইটা আলোক সমাণু একজন আরেকজনের দর্পণ প্রতিবিম্ব হয়, ঠিক আছে, দুইটার যখন একজন আরেকজনের দর্পণ প্রতিবিম্ব হয়, ঠিক আছে, তখন তাদের একটা ধর্মের মিল থাকে। মিলটা কি জানো, যে এরা তোমার কি করতে চায়, এরা দুইজন তোমার হচ্ছে আলোর দিককে তোমার হচ্ছে বাঁকাইতে চায়, বাট একজন যেই দিকে বাঁকাইতে চায় আরেকজন তার একদম বিপরীত দিকে বাঁকাইতে চায়। কারণ একজন একজনের মিরর না, উল্টা। সো একজন যদি আলোকে ধরো ডান দিকে বাঁকাইতে চায়, আরেকজন এসে বলে না না আমি বাম দিকে বাঁকাবো, বাট ওদের ভিতরে মিলটা হচ্ছে ওরা সেম অ্যাঙ্গেলে বাঁকায়। ধরো আলো আসতেছে, কোনো জায়গা থেকে আলো আসতেছে, এই যে ধরো আলো আসতেছে, ও বলবে যে ভাই আমি আলোকে এই দিকে বাঁকাবো। ঠিক আছে? কত ডিগ্রি, ধরো হচ্ছে এই আলো যাচ্ছিল এইদিকে, বাট কত করলাম আমি হচ্ছে ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আলোকে বাঁকাইলাম। ও বলবে না 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 আমি এই দিকে আলোকে বাঁকাবো, একদম তুমি যেদিকে বাঁকাবা তার উল্টা দিকে। তুমি এদিকে বাঁকাইছো ডান দিকে, আমি বাঁকাবো বাম দিকে। হ্যাঁ, অ্যান্ড আমিও 30 ডিগ্রি বাঁকাবো। দ্যাট মিনস ওদের ভিতরে মিল হচ্ছে যখন একটা তোমার হচ্ছে সমাণু আর একটা সমাণুর মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব হয়, তখন তাদের ভিতরে মিলটা হচ্ছে তারা সেম পরিমাণে অ্যাঙ্গেলে আলোকে বাঁকানোর চেষ্টা করে, কিন্তু অমিল হচ্ছে একজন যেদিকে বাঁকাইতে চায় আর একজন তার বিপরীত দিকে বাঁকাইতে চায়। এটা হচ্ছে তাদের ভিতরে অমিল। বুঝছো? সো মিলটা কি, যখন একটা আলোক সমাণু আরেকটা আলোক সমাণুর আয়না বা মিরর ইমেজ হবে, তখন ওরা সেম পরিমাণে অ্যাঙ্গেলে আলোকে বাঁকাইতে চাবে, কিন্তু একটা হচ্ছে ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে। এই ব্যাপারটা কি ফিল করতে পারো? সো এই যে আলোক সমাণু কেন বলতেছি, আলোক সমানুতা মানে কি, আলোক সমানুতা মানে হচ্ছে এরা সবাই আলোর দিককে বাঁকাইতে চায়, আলো যে দিক থেকে আসে তার থেকে বিভিন্ন দিকে আলোকে নিয়ে যেতে চায়। সো এখন যখন দুইটা আলোক সমাণু পরস্পরের মিরর ইমেজ হবে বা দর্পণ প্রতিবিম্ব হবে, তখন তাদের ভিতরে মিল হচ্ছে তারা সেম অ্যাঙ্গেলে আলোকে বাঁকাইতে চায়, কিন্তু অমিল হচ্ছে তারা ডিফারেন্ট দিকে আলোকে বাঁকায়। সো আমাদের এই যে ল্যাকটিক অ্যাসিডটা আছে যেটা,
এইটা যেটা দেখতে পারতেছো, যেখানে ওএসটা ডান পাশে, দেখো ওএসটা এই যে ডান পাশে আছে, ঠিক আছে, এভাবে চিন্তা করলে ওএসটা ডানে আছে। সো যেখানে ওএসটা ডানে আছে এই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। কেন ডি বলতেছি তোমাকে, বাট একে আমরা বলি হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। এন্ড এইটা দেখো এখানে ওএসটা বাম দিকে আছে, দেখো ওএসটা বাম দিকে আছে, এটাকে আমরা বলি হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। সো দুজনেই ল্যাকটিক অ্যাসিডের আলোক সমাণু, বাট একটাকে বলি ডি, একটাকে বলি এল। কেন? কারণ এই যে এইটা আলোকে কোন দিকে বাঁকাইতেছে জানো? ডান দিকে। সো আলোকে ডান দিকে বাঁকানোর চেষ্টা করে, ডান দিকে। আর এই যৌগটা আলোকে বাম দিকে বাঁকানোর চেষ্টা করে। সো এখানে ডি মানে কি ডান আর এল মানে কি বাম বোঝায়? হ্যাঁ, বাট এগুলোর একটু মিনিংটা আছে। হ্যাঁ, ডি মানে হচ্ছে ডেক্সট্রো। ডি মানে কি? ডি মানে ডেক্সট্রো। এই ডেক্সট্রোর বাংলায় হচ্ছে এটা আলোকে কোন দিকে বাঁকাইতে চায়? ডানে বাঁকাইতে চায়। আর ডানে মানে কি? ডানে মানে এই দিকে। ডানে মানে কি? ডানে মানে এই দিকে। এন্ড এদিকেই কি আমাদের ঘড়ি ঘুরে না? দেখো তো আমাদের ঘড়িটা কি এইভাবে ঘোরে না? আমাদের ঘড়িটা তো এইভাবেই ঘোরে, আমাদের ঘড়িটা এইভাবে ঘোরে, মানে ডান দিকে ঘোরে। আর এদিকে মানে কি? বাম দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। সো এই যে আমাদের ডানে ঘোরার মানে কি? ক্লকওয়াইজ, ডানে বা ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, ঠিক আছে। আর এল মানে হচ্ছে, তুমি মনে রাখবা বামে, বা বামে কেমনে মনে রাখবো ভাইয়া? একটা শর্টকাট আছে, এল মানে লেফট, লেফট মানে বামে, এমনি মনে রাখতে পারো। বাট এই এল মানে লেফট না, এল মানে হচ্ছে লেইবো। এল মানে কি? এল মানে লেইবো। এই লেইবো মানে ওই যে বামে বাঁকায়, ঠিক আছে। এই লেইবো মানে কি? হ্যাঁ, আলোকে বামে বাঁকাইতে চায় বা অ্যান্টি ক্লকওয়াইজ বাঁকাইতে চায়। কেমনে বাঁকায় না বাঁকায় সেগুলো দেখাবো, যখন দেখাবো সব ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আপাতত খালি শুনতে থাকো। হ্যাঁ, ভাই অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তাহলে একটু এবার দেখো ঘটনা কি হয়, যে ধরো আমার কোন একটা জায়গায় তোমার হচ্ছে আমি কি করলাম, কিছু পরিমাণে ল্যাকটিক অ্যাসিড নিলাম এইটাকে। হ্যাঁ, ধরো এই ল্যাকটিক অ্যাসিড নিছি ডি যেটা। সো এখানে কি আছে ভাইয়া? এখানে কি আছে? এখানে তোমার হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড আছে। এখানে কি আছে? ডি ল্যাকটিক অ্যাসিডটা কিছু পরিমাণে নিছি। সো যখন আলো আসবে, যখন এখানে আলোটা আসবে, যখনই ডি ল্যাকটিক অ্যাসিড তোমার হচ্ছে আসতে যাবে, সো আলো যাওয়ার কথা কেমনে? আলো সোজা যাওয়ার কথা। কিন্তু দেখো ও যেটা করবে, ও হচ্ছে আলোটাকে ধরে যাওয়ার কথা ছিল এই বরাবর। হ্যাঁ, সেই আলোটা কিন্তু এদিকে যাওয়ার কথা ছিল, বাট ও যেটা করবে আলোটাকে কোন দিকে বাঁকায় নিবে? আলোটাকে তোমার হচ্ছে এই যে ওর ভিতরে যখন আসবে আলোটাকে ও কোন দিকে বাঁকায় দিবে? ডান দিকে বাঁকায় দিবে। কোন দিকে বাঁকায় দিবে? ডান দিকে। সিমিলারলি ও যে কাজটা করবে, ও হচ্ছে আলোটাকে বাম দিকে বাঁকায় দিবে। হ্যাঁ, আর আমাদের এই ল্যাকটিক অ্যাসিড যেটা আছে সেইটা আলোকে বাঁকায় হচ্ছে 2.24 ডিগ্রি। তাহলে যে ও বাঁকাবে এই দিকে 2.24 ডিগ্রি, আর ও বাঁকায় হচ্ছে বাম দিকে লিভো বা অ্যান্টি ক্লকওয়াইজ এই দিকে। দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এদিকে বাঁকাবে 2.24 ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে কনসেপ্ট। সো দুইটাই কিন্তু সেম অ্যাঙ্গেল বাঁকাইছে, কিন্তু একটা ডানে আর একটা বামে, একটা ডি আর একটা এল, একটা ডেক্সট্রো আর একটা লিভো, একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা প্লাসে আর একটা মাইনাসে, ঠিক আছে। এই হচ্ছে কনসেপ্ট। সো এরা সবাই আলোর দিকে বাঁকায়। সো আমি এই ডিটা মুছা দেই, ঠিক আছে। জাস্ট এখানে তুমি ডি নিলে ডান দিকে বাঁকাবে, এল নিলে বাম দিকে বাঁকাবে। সো এখানে লিখে দিলাম যে ডি নিলে ডানে বাঁকাবে, এল নিলে বামে বাঁকাবে। এই হচ্ছে কনসেপ্ট, বুঝছো? তাহলে এদেরকে আলোক সমাণু কেন বলতেছি? কারণ এরা আলো আসলে আলোকে বাঁকায় ফেলার চেষ্টা করে, যদিও এক একটা এক এক দিকে, বাট আলোকে বাঁকায়। দ্যাট মিন্স এরা আলোক সমান, বুঝছো? সো যে আলোর প্রতি ভিন্ন আচরণ করে তাই এরা হচ্ছে আলোক সমাণু। আলোর প্রতি ভিন্ন আচরণ করে তাই এরা হচ্ছে আলোক সমাণু। বের করার টেকনিক কি? আমরা একটাকে সুন্দর মতো লিখবো। এখান থেকে ফার্স্টে কাইরাল কার্বনটা লিখবো, ছোটগুলাকে বামে ডানে দিয়ে দিব। বেশিরভাগ সময় হাইড্রোজেন, ওএইচ এগুলোই ডান বামে থাকবে, আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে উপরে নিচে দিয়ে দিব। দেন এই ডান আর বামটাকে ঘুরাই লিখলেই আমরা নতুন নতুন যৌগগুলোকে পাবো, ঠিক আছে। সো ওভারঅল জাস্ট কনসেপ্ট গুলাকে মোটামুটি তোমার হচ্ছে বুঝতে পারছো কিনা এটা বলো। আমরা কিন্তু এখনো ফুল কিছুই পড়ে নাই, জাস্ট হালকা একটু ধারণা দিছি, হালকা। আমরা এখন আলোক সমানুতার ভিতরে ঢুকিয়ে নেই, জাস্ট হালকা একটু ধারণা দিছি। তুমি একটু হলেও বুঝতে পারছো কিনা এটা বলো, ঠিক আছে। সো এই যে আমরা ডিটাকে কিন্তু ডানে বা পজিটিভ দিকও বলি। হ্যাঁ, ডানে বা পজিটিভ, আর এটাকে বলি বামে বা নেগেটিভ দিকে। তো এই যে প্লাসের দিকে বাঁকাচ্ছে, দ্যাট মিনস প্লাস 2.24 ডিগ্রি, আর এটা হচ্ছে মাইনাস 2.24 ডিগ্রি। এই হচ্ছে পার্থক্য। বাট দুইটাই কিন্তু আলোর দিককে বাঁকায়, তার মানে এরা আলোক সমাণু, এরা আলোক সমাণু। কারণ এদের আণবিক সংকেত সেম, কিন্তু তোমার হচ্ছে এদের আলোর প্রতি তোমার হচ্ছে ধর্মটা আলাদা। আলোকে এক একজন এক এক দিকে বাঁকায়, তাই এদেরকে আমরা বলি আলোক সমাণু।
ঠিক আছে। আচ্ছা, এরপর আসো যে ভাইয়া ধরেন কখনো, এখন তো দেখলাম জাস্ট খালি যখন কাইরাল কার্বন একটা, তখন তো 2^1 বা দুইটা যৌগ হবে। সো দুইটা হলে তো সিম্পলি জাস্ট একটা জায়গায় একটা ঘুরাই লিখে আরেকটা পাওয়া যাবো। সো দুইটা যৌগ পাওয়া তো খুবই ইজি। কিন্তু যখন দুইটা কাইরাল কার্বন থাকবে, ঠিক আছে, তখন তো আমাদের সমান হবে 4টা, 3টা হলে 8টা, ওইগুলাকে কেমনে পাবো? ঠিক আছে, তাহলে চলো আমরা আগে দুইটা কাইরাল কার্বন দিয়ে ওগুলা বের করার চেষ্টা করি। ঠিক আছে, দুইটা কাইরাল কার্বন দিয়ে ওগুলা বের করার চেষ্টা করি। সো ধরো আমাদের একটা যৌগ হচ্ছে এইরকম দেখতে, এইরকম যে ধরো CH3 CHCl COH, ঠিক আছে, বা ধরো হচ্ছে মিল রাখি দুটার ভিতরে, তাহলে ভালো লাগবে না দেখতে। সি তোমার হচ্ছে H and C OH। ধরো এটা হচ্ছে আমাদের কোন একটা আলোক সমাণু যেখানে দুইটা কাইরাল আছে। দেখো কোনটা, এইটা দেখো তো, এই কার্বনের এক হাতে ক্লোরিন, এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3, আর এক হাত দিয়ে এই পুরো দুনিয়াটাকে ধরে রাখছে। আবার এই কার্বনটা এক হাতে হাইড্রোজেন, এক হাতে Cl, এক হাতে COH, আর এক হাত দিয়ে এই CClH এগুলাকে ধরে রাখছে। তাহলে এটাও কাইরাল। সে দুইটা কাইরাল কার্বনকে আগে মার্ক করে ফেলতেছি। সো এই যে হচ্ছে কাইরাল কার্বনটা, এই যে কাইরাল। আর এটা কিন্তু কাইরাল না, কারণ এখানে কি আছে, C ডাবল বন্ডও আছে। সো এগুলো হলে কিন্তু কাইরাল হবে না। আবার যেখানে কি আছে, একই হাতে 3টা হাইড্রোজেন, এগুলো কিন্তু কাইরাল না। সো আমাদের দুইটা কাইরাল আছে। তাহলে দুইটা কাইরাল যেহেতু, এখানে টোটাল যৌগ হবে 4টা। কারণ কি, কারণ আমরা জানি যে ভাইয়া কাইরাল যে কয়টা যৌগ হবে, তোমার কি যৌগ হবে হচ্ছে 2^n। তাহলে এখানে যৌগ হবে কয়টা, এখানে তোমার আলোক সমাণু হবে 2^2, দ্যাট মিন্স হচ্ছে 4টা। এবার আমাদের টার্গেট হচ্ছে, ঠিক আছে, এবার আমাদের টার্গেট হচ্ছে যে ভাই আমরা এই 4টা যৌগ কেমনে বের করব বা কেমনে লিখবো। ঠিক আছে, 4টা যৌগকে বের করার টেকনিকটা কি, 4টা যৌগকে বের করার টেকনিকটা কি, এটা এই অবস্থাকে হয়ে গেল। যে ভাই 4টা যৌগকে আমরা কেমনে বের করবো, দেখো হ্যাঁ, দেখে বুঝবো কেমনে, আসলে দেখে বোঝার কোনো উপায় নাই। হ্যাঁ, দেখে বোঝার কোনো উপায় নেই, এগুলো হচ্ছে এদের নেচার দেখে তারপরে বের করা হয়েছে, বুঝছো। আমি জাস্ট সিম্পলি তোমাদের মনে রাখার জন্য বললাম যে যেখানে ওএসটা এই দিকে, ঠিক আছে, সেটা মনে রাখবা ডি, আর যেটার ওএসটা এই দিকে বাম দিকে সেটাকে মনে রাখবা হচ্ছে এল। মনে রাখার কোনো উপায় নেই, কারণ আমরা এগুলো যৌগগুলোকে নিছি, সেগুলোকে এক্সপেরিমেন্ট করে দেখছি যে এরা 2.24 ডিগ্রি বাঁকায়, তখন তাদের স্ট্রাকচার এটা প্রমাণ হয়েছে। এটাকে নিছি, যখন দেখছি এরা মাইনাস দিকে বা বাম দিকে 2.24 ডিগ্রি বাঁকায়, তখন আমরা এটাকে এল নামকরণ করছি। আমরা তো যৌগ দেখে নামকরণ করি নাই, ওদের ধর্ম দেখে তারপরে যৌগগুলোকে আইডেন্টিফাই করছি। সো দেখে বোঝার তো আসলে কোনো উপায় নেই, বুঝছো। সো এক্সপেরিমেন্টালি বের করতে হবে। সো আমাদেরকে মনে রাখতে হবে যে ভাই আমি যদি বলি যে না এটা ডি, তাহলে তোমার মনে রাখতে হবে যে ভাই ডিটা দেখতে এরকম, এলটা দেখতে এরকম, বুঝছো, মানে তোমার তখন মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো যে ভাইয়া এটা ধরো আমাদের কোন একটা যৌগ। হ্যাঁ, আমরা এবার তো জানি 4টা যৌগ হবে, তো একটা তো পাইছি, আরো 3টা কেমনে পাবো। সো দেখো তখন আমাদের কাছে কাইরাল কিন্তু 2টা, অপশন কিন্তু 2টা, এন্ড ডান বামের অপশনে কিন্তু 2টা করে, এখানে 2টা, এখানে 2টা। সো আমরা কাজ করব, ফার্স্টে প্রথম কাইরালটাকে ধরো চেঞ্জ করলাম, পরেরটাকে কিছু করব না। তারপরে সেকেন্ডটাকে ধরো ঘুরাই লিখলাম, উপরটাকে কিছু করব না। তারপরে দুটাকে ঘুরাই লিখলাম, এই যে হ্যাঁ 3টা কাজ করতে হবে। 3টা যৌগকে বের করতে হবে না, আরো একটা তো আছেই, আরো 3টা ডিফারেন্ট যৌগ বের করতে হবে না। তাহলে কি করব, ধরো সব ঠিক আছে, প্রথম কাইরালটাকে হাইড্রোজেন আর ক্লোরিনটাকে ঘুরাই লিখলাম, একটা গেল। তারপরে এই সেকেন্ড যেটা আছে, ঠিক আছে, এই যে সেকেন্ড যেটা, এই দুটাকে ঘুরাই লিখলাম, আরেকটা আসবে নতুন, ঠিক আছে, যেটা দেখতে এদের থেকে আলাদা। ফাইনালি এই 2টাকে ঘুরাই দিলাম, তাহলে আরো একটা যৌগ পাবো। তাহলে এভাবে আমরা 3টা পাবো। যখন 2টা কাইরাল থাকবে তখন কি করব, চলো তখন কি করব, ফার্স্টে আমি দাঁড়াও এই জিনিসটাকে কপি করে ফেলি। হ্যাঁ, আমি ইচ্ছা করে স্লাইডে নেই, কারণ এগুলো হচ্ছে বারবার আমরা কপি করবো। সো ধরো এটাকে আমরা কপি করে ফেলি এন্ড এপাশে নিয়ে আসি, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক। দেখো হ্যাঁ সব ঠিক আছে, আমরা ধরো প্রথম কাইরালের যেই তোমার হচ্ছে ক্লোরিন আর হাইড্রোজেন, সেগুলোকে উল্টা করে দিলাম, এক্সচেঞ্জ করে দিলাম, ডান বাম করে দিলাম। এপাশে হাইড্রোজেন চলে আসলো, এপাশে ক্লোরিন চলে আসলো, গেল একটা। এরপর আসো এই যে প্রথমটা থেকে হ্যাঁ প্রথমটাকে আবার কপি করলাম, মানে আবারও সেম একটাই আনবো। বাট এবার কি করব, এবার ধরো ভাইয়া উপরের কাইরালে কিছু করব না, এইটা যেমন ছিল প্রথমটার মতোই থাকুক, এইটাকে একটু চেঞ্জ করে দিলাম। অর্থাৎ ক্লোরিন ছিল ওই দিকে, ক্লোরিন দিলাম এই দিকে, এন্ড হাইড্রোজেনকে দিলাম এই দিকে, গেল। এন্ড ফাইনালি আসো
যে ভাই এইখানে কি করব, একবার এটাকে চেঞ্জ করলাম, এটাকে ঠিক রাখলাম, এটাকে চেঞ্জ করলাম, এটাকে ঠিক রাখলাম, এবার দুটাকে চেঞ্জ করে দিই, তাহলে নতুন আরেকটা যৌগ পাবো। এই যে এভাবে আমরা চারটা যৌগকে বানাবো। হ্যাঁ, সো দেখো এইটাকেই চেঞ্জ করে দিই, পুরো দুইটাকেই চেঞ্জ করে দিব। সো এবার আমরা দুটাকে চেঞ্জ করে দিব। এখানে কি আছে, ক্লোরিন হাইড্রোজেন, সো বানাই ফেলবো হাইড্রোজেন আর ক্লোরিন। এখানে আছে হাইড্রোজেন ক্লোরিন, সেখানে আমরা ক্লোরিন আর হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করে দিব। এই পাশে হাইড্রোজেন, এই পাশে ক্লোরিন। এই দেখো চারটার সাথে তুমি কোনো না কোনো জায়গায় পার্থক্য পাবাই, চারটা জীবনও মিলবে না, জীবনে না, দেখবা। চলো ভাইয়া এখানে কি আছে দেখো, এই বরাবর উপর নিচে তো কোনো সমস্যা নাই, এই জায়গায় তাকাও, এখানে ক্লোরিনের এ পাশে হাইড্রোজেন, এ পাশে সিএল, এখানে দেখো এ পাশে সিএল, এ পাশে হাইড্রোজেন, সেটা থেকে এটা আলাদা। আচ্ছা, এরপর এটার সাথে এটা এটা আলাদা। দেখো যেভাবে আমরা এই নিচেটা চেঞ্জ করছি, এখানে ছিল ক্লোরিন, এখানে ছিল হাইড্রোজেন, আমরা এখানে নিয়েছি ক্লোরিন, এখানে হাইড্রোজেন, সো এই দুটো আলাদা। তারপরে ফাইনালি আমরা এই পুরাটাকেই উল্টায় ফেলছি, হাইড্রোজেন এ পাশে, ক্লোরিন ওই পাশে, হাইড্রোজেন এ পাশে, ক্লোরিন এ পাশে, ক্লোরিনটাকে এই পাশে, হাইড্রোজেন ওই পাশে, ক্লোরিনটাকে এই পাশে, সো চারটাই কিন্তু চারটা থেকে কোনো না কোনো জায়গায় আলাদা। সো এই যে হচ্ছে চারটা ডিফারেন্ট সমান। এখন তুমি বলবা তাহলে ভাই এখানে তো সবাই সবার আয়না না। দেখেন আমি যদি এই দুটাকে চিন্তা করি, সো এই যে আয়নায় হাইড্রোজেন বরাবর হাইড্রোজেন দেখা গেল, কিন্তু ক্লোরিন বরাবর তো হাইড্রোজেন দেখা যাচ্ছে, সো এই দুটো তো পরস্পরের আয়না না। সো যখন তোমার কাইরাল সংখ্যা 2 3 4 5 হবে, তখন সবাই সবার আয়না হবে এমন না, তবে তুমি বিভিন্ন জোড়া জোড়া পাবা যারা পরস্পরের আয়না হবে। যেমন দেখো তুমি এই দুটো যোগ একটু মিলাই দেখো তো এরা পরস্পরের আয়না কিনা। ক্লোরিন বরাবর ক্লোরিন, ক্লোরিন বরাবর ক্লোরিন, হাইড্রোজেন আছে পেছনে, হাইড্রোজেনকে পাইছি পিছনে, হাইড্রোজেন এখানে আছে পিছনে, হাইড্রোজেনকে পাইছি পিছনে। দেখো তো এই দুটো পরস্পরের আয়না কিনা, এই দুটো পরস্পরের আয়না কিনা, দেখো তো এই দুটো পরস্পরের আয়না কিনা। সো যখন আমাদের একাধিক ক্যারেল কার্বন থাকবে, তখন সবাই সবার আয়না হবে এমন না, বাট জোড়া জোড়া আয়না পাবা। আবার এইটা দেখো তো এটার আয়না কিনা, এইটা দেখো তো এটার আয়না কিনা, এই যে এটার সাথে এইটা দেখো তো মিল করে বোঝা যায় কিনা। এই দেখো হাইড্রোজেনটা সামনের দিকে, তাই আয়না রাখলে হাইড্রোজেনটা সামনে পাবো, এই দেখো হাইড্রোজেনটা সামনে, ক্লোরিনটা পেছনে, তাহলে আয়নার পিছনের দিকে থাকবে ক্লোরিন, এই দেখো আয়নার পিছনের দিকে ক্লোরিন। ভাইয়া ক্লোরিনটা সামনে, তাহলে আয়নার সামনে ক্লোরিন পাবো, এই যে আয়নার সামনে ক্লোরিন, হাইড্রোজেনটা পেছনে, হাইড্রোজেনটা পাবো আয়নার পেছনে, মিলছে। তাহলে যে এই দুটা পরস্পরের আয়না না, সো জোড়া জোড়া আয়না আসবে, বাট সবাই সবার আয়না না। ভাই এই দুটাকে পরস্পরের ধর্মের প্রতিবিম্ব, মিরর ইমেজ না, কিন্তু এই দুটাকে প্রতিবিম্ব, হ্যাঁ এই দুটাকে প্রতিবিম্ব, হ্যাঁ, কিন্তু এটার সাথে এটা না, এটার সাথে এটা না, এটার সাথে এটা না, এটার সাথে এটা না, বুঝছো? দ্যাট মিনস তখন তোমার হচ্ছে প্রতিবিম্ব হইতেও পারে, না হইতে পারে, বাট তোমার হচ্ছে ওই যে জোড়া জোড়া প্রতিবিম্ব পাবা, যে এই দুটা পরস্পরের মিরর ইমেজ, এই দুটা পরস্পরের মিরর ইমেজ, বাট এই দুটা না, এটার সাথে এটা না, এটার সাথে এটা না, এটার সাথে এটা না, বুঝছো? বুঝছো? সো বের করার টেকনিক কি ভাইয়া? ফার্স্টে আমাদের যোগের একটা স্ট্রাকচার তো আমরা লিখতে পারবো, সেখানে ফার্স্টে একটা কাইরাল কার্বনের হাইড্রোজেন আর তোমার হচ্ছে ধরো এটাকে উল্টাই লিখবো, পরেরটাকে ঠিক রাখবো, তারপরে ওটাকে ঠিক রাখবো, নিচেরটাকে ঘুরাই লিখবো, তারপরে দুটাকেই ঘুরাই লিখবো, তো আমরা চারটা স্ট্রাকচার পাবো, যেখানে দুইটা দুইটা করে পরস্পরের আয়না হবে। সো যে এই দুটা পরস্পরের আয়না, এন্ড আমি একটা কাজ করি, এই সিস্টেমটাকে ওই পাশে নিয়ে যাই। দাঁড়াও দাঁড়াও, তোমার বোঝাচ্ছি আমি কাজটা কি করতে চাচ্ছি। সো আমি এটা আপাতত এখানে রাখলাম, ওইটাকে এখানে নিয়ে আসি, মানে আয়না দুটাকে কাছাকাছি রাখি, তাহলে তোমার জন্য দেখতে ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। এই যে এরা পরস্পরের আয়না, দেখো, আর এরা তো আয়না ছিল, তাহলে এদেরকে হচ্ছে তোমার ওই শেষে লিখি। তো চারটা যোগ তো পেয়ে গেছি, বের করার টেকনিক তো বুঝছো, বের করার টেকনিক তো বুঝছো। এবার আমি জাস্ট খালি একটু আগে পরে লিখলাম, এই আর কিছু। এই যে হ্যাঁ, তুমি দেখবা যে ভাই এরকম তোমার হচ্ছে চারটা প্যাটার্নের যোগ তুমি পাচ্ছ। সো যারা দুইজন দুজন করে পরস্পরের আয়না হচ্ছে, এই যে, সো এটা কিন্তু এটার আয়না। সো যখন আমাদের কাইরাল কার্বন হচ্ছে চারটা, তখন আমাদের কাইরাল কার্বন হচ্ছে দুইটা, তখন আমাদের 2 টু দি পাওয়ার 2 বা টোটাল চারটা সমাণু আসবে। তার ভিতরে সবাই যে সবার আয়না হবে এমন না, বাট বাট চারটার ভিতরে দুইটা দুইটা করে পরস্পরের আয়না হবে। সো যে এই দুইটা, ধরো এটার নাম যদি এ হয়, এটার নাম যদি বি হয়, তাহলে এ আর বি পরস্পরের মিরর ইমেজ। আর এটার নাম যদি সি হয়, তাহলে সি আর ডি পরস্পরের মিরর ইমেজ। তাহলে তুমি আমার বলো তো, এ আর সি এরা কি মিরর ইমেজ? এ আর সি কি মিরর ইমেজ? উত্তর দাও। তারপরে এ আর ডি কি মিরর ইমেজ? বি আর সি কি মিরর ইমেজ?
হ্যাঁ বি আর ডি কি মিরর ইমেজ? বলো, এই 4টা কোশ্চেনের উত্তর দাও। যে ভাইয়া এর সাথে সি, এর সাথে ডি, বি এর সাথে সি, বি এর সাথে ডি, আয়না মাঝখানে রেখে দেখো তো এরা পরস্পরের মিরর ইমেজ কিনা। আয়না মাঝখানে রেখে দেখো এরা পরস্পরের মিরর ইমেজ কিনা। আয়না মাঝখানে রেখে দেখো এরা পরস্পরের মিরর ইমেজ কিনা। সো হ্যাঁ অথবা না বলো যে ভাইয়া এই 4টা পরস্পরের মিরর ইমেজ কিনা। মিরর ইমেজ কিনা, এই 4টা পরস্পরের মিরর ইমেজ কিনা, এই 4টা পরস্পরের মিরর ইমেজ কিনা। হ্যাঁ অথবা না বলো যে ভাই এই 4টা পরস্পরের মিরর ইমেজ কিনা। তো তুমি কি আয়নার সামনে একে রাখলে এই সি কে দেখবা কিনা, আয়নার সামনে একে রাখলে বি কে দেখবা কিনা, আয়নার সামনে বি কে রাখলে সি কে দেখবা কিনা, অথবা বি কে রাখলে ডি কে দেখবা কিনা। আচ্ছা জিহান বলছে ভাইয়া না, রেজওয়ান বলছে ভাইয়া না। হ্যাঁ, তার মানে কি? তার মানে হচ্ছে কেউই কিন্তু কিনা পরস্পরের মিরর ইমেজ না। বাট এ আর বি মিরর ইমেজ, সি আর ডি মিরর ইমেজ। সো কেউ মিরর ইমেজ হইতে পারে আবার না হইতে পারে। আশা করি প্যাটার্নটা তুমি ধরতে পারছো। সো যখন 2^3 বা 3টা কাইরাল কার্বন হবে তখন টোটাল 8টা যৌগ আসবে। তার ভিতরে প্রতি জোড়া জোড়া কি হবে? মিরর ইমেজ হবে। ব্যাপারটা কি বোঝা যায়? ব্যাপারটা কি বোঝা যায়? এরকম করে তুমি চাইলে হিসাব করে বের করতে পারবে আর কি। ঠিক আছে, বাট সবাই কিন্তু সবার তখন কি হবে না, মিরর ইমেজ হবে না। ঠিক আছে, সো তোমার হচ্ছে আলোক সমান হইলে যে আয়না হইতেই হবে এমন কোনো কথা আছে? উত্তর হচ্ছে না, হইতেও পারে না হইতে পারে। বাট একটু আগে তোমারে বলছি যে যদি কেউ কারো মিরর ইমেজ হয় তাহলে তাদের ভিতরে একটা মিল থাকবে একটা অমিল থাকবে। মিলটা কি? তারা দুজনেই সেম অ্যাঙ্গেলে আলোকে বাঁকাইতে চাবে। অমিলটা কি? একজন বাঁকাইতে চাইলে বামে আর একজন বাঁকাবে ডানে। এই যে ভাইয়া যদি মিরর ইমেজ হয়, হতে হবে এমন কোনো কথা নাই, বাট যদি হয় আর কি, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে ওই দুজনের একজন আলোকে যেদিকে বাঁকাইতে চাইবে আরেকজন তার উল্টা দিকে বাঁকাইতে চাইবে, একজন যে অ্যাঙ্গেলে বাঁকাবে আরেকজন সেম অ্যাঙ্গেলে বাঁকাবে। বুঝছো? সো এখানে আসো যে এই যে আমাদের ধরো আমি এ কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা জানি না, আমি তো এক্সপেরিমেন্ট করি নাই, এই বি নিয়েও করি না, আমি আন্দাজে লিখছি এখানে। সো ধরো এ যদি হচ্ছে 5 ডিগ্রি অ্যাঙ্গেলে আলোকে বাঁকাইতে চায় তাহলে বিও 5 ডিগ্রি বাঁকাবে, কিন্তু পার্থক্য হচ্ছে এ যদি প্লাসের দিকে বাঁকায় তাহলে বি মাইনাসে বাঁকাবে, এ যদি মাইনাসের দিকে বাঁকায় তাহলে বি প্লাসের দিকে বাঁকাবে। এই ব্যাপারটাকে এখন বুঝতে পারছো? এই ব্যাপারটাকে এখন বুঝতে পারছো? এই ব্যাপারটাকে এখন বুঝতে পারছো? তারপরে এই দেখো তো সেম যে ভাই এরা যেহেতু পরস্পরের আয়না, তাহলে ও যদি 50 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকায় তাহলে ও 50 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাবে, কিন্তু পার্থক্য হচ্ছে যেহেতু পরস্পরের আয়না তাহলে উল্টা দিকে বাঁকাবে। ভাই ও প্লাস হইলে ও মাইনাস, ও মাইনাস হইলে ও প্লাস, ও ডি হইলে ও এল, ও এল হইলে ও ডি। ব্যাপারটা বুঝছো? আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছো। তাহলে মিরর ইমেজের বৈশিষ্ট্য কি? আলোক সমাণু যদি হয় এবং তার ভিতরে যারা পরস্পরের মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব তাদের বৈশিষ্ট্য কি? সো মিরর ইমেজের বৈশিষ্ট্য। ঠিক আছে, আমি পুরো ফুল লিখি। হ্যাঁ, মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্বর বৈশিষ্ট্য। অথবা বাংলায় আমরা বলি দর্পণ, ইমেজ মানে প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজের বৈশিষ্ট্য। সো ভাইয়া যদি কেউ কারো, ঠিক আছে, অ্যাঙ্গেল নির্ণয় করা শেখা লাগবে না। আরে বাবা অ্যাঙ্গেল তোমার লাগবে না। ঠিক আছে, অ্যাঙ্গেল তোমার লাগবে না, অ্যাঙ্গেল তো এক্সপেরিমেন্ট থেকে আসে। ঠিক আছে, আমি জাস্ট আন্দাজে বললাম যে এটা 5 ডিগ্রি 10 ডিগ্রি তোমার বোঝানোর জন্য। ঠিক আছে, অ্যাঙ্গেল তোমার লাগবে না। অ্যাঙ্গেল তোমারে এটা জিজ্ঞাসা করবে ল্যাকটিক অ্যাসিডেরটা, কারণ এটা বইতে আছে যে ভাই ল্যাকটিক অ্যাসিড 2.24 ডিগ্রি বাঁকায়, তাই তোমাদের এক্সাক্ট অ্যাঙ্গেলটা বলছি। ঠিক আছে, বাট এই যে এরকম অজানা কোনো একটা কিছু দিয়ে দিলেই তোমার অ্যাঙ্গেল মনে রাখতে হবে এমন না। ঠিক আছে, ও যা মনে থাকুক আমার কি।
আচ্ছা, জাস্ট খালি প্রসেসটা জানতে পারলেই হলো। এবার আসো যে ভাইয়া মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি। সো যদি কেউ কারো মিরর ইমেজ হয়, যেমন আমাদের এই যে এ আর তোমার হচ্ছে বি, ঠিক আছে, তারপরে যে সি আর ডি, এদের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি হবে যে এই এ আর বি সেম অ্যাঙ্গেলে কিন্তু বিভিন্ন দিকে বাঁকাবে, ঠিক আছে। সো সেম অ্যাঙ্গেলে আলোকে বাঁকাইতে চায়, দ্যাট মিন্স সেম অ্যাঙ্গেল, বৈশিষ্ট্য কি সেম অ্যাঙ্গেল কিন্তু ডিফারেন্ট দিক, তাই না? এই যে, ঠিক আছে, সেম অ্যাঙ্গেল ডিফারেন্ট বা ভিন্ন দিকে, ঠিক আছে, ডিফারেন্ট অথবা ভিন্ন দিকে, ডিফারেন্ট অথবা ভিন্ন দিকে। এই যে, এই হচ্ছে ওদের ভিতরে পার্থক্যটা। অ্যাঙ্গেলটা সেম হবে কিন্তু ভিন্ন দিকে বাঁকাইতে চায়, ঠিক আছে, অ্যাঙ্গেলটা সেম হবে কিন্তু ভিন্ন দিকে বাঁকাইতে চায়, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ভাইয়া তোমার মনে কোশ্চেন আসতে পারে, তাইলে এই যে এই এ আর বি এর সাথে কি সি আর ডি এর অ্যাঙ্গেল মিলবে না? উত্তর হচ্ছে না, যেহেতু ওরা পরস্পরের মিরর ইমেজ না, সো ওদের অ্যাঙ্গেলটাও মিলবে না, ঠিক আছে, ওদের অ্যাঙ্গেলটাও মিলবে না। আর দিকের কথা চিন্তা করো, ধরো এখানে যেটা হচ্ছে ডি, ঠিক আছে, আরেকটা তাইলে এল, এখানে এটা হচ্ছে ধরো ডি, তাহলে এটা হচ্ছে এল, তার মানে ও ডানে বাঁকায় ও বামে বাঁকায়, ও ডানে বাঁকায় ও বামে বাঁকায়, এগুলো জাস্ট খালি এমনি লিখছি, এমন না যে এরে আমি মানে মুখস্থ করে আসছি বা এক্সপ্লেন করে আসছি, এমন কিছুই না, খালি লিখলাম তোমার বোঝানোর জন্য। তাহলে এই যে এইটা ডান দিকে বাঁকাইলে এটাও ডান দিকে বাঁকায়, ওটা বাম দিকে বাঁকাইলে ওটাও বাম দিকে বাঁকায়, বাট এখানে দেখো ওরা কিন্তু পরস্পরের আয়না টানা কিচ্ছু না, তাহলে ওদের সাথে ওদের অ্যাঙ্গেলের মিল থাকবে না, দেখা যাবে ওরা 5 ডিগ্রি বাঁকায়, ওরা দেখা যাবে 8-10 ডিগ্রি বাঁকায়, এরকম, ঠিক আছে, ওদের অ্যাঙ্গেলের কোনো মিল থাকবে না, ঠিক আছে। সো যদি একই আলোক সমানও কিন্তু পরস্পরের মিরর ইমেজ না হয়, তাহলে কিন্তু অ্যাঙ্গেল মিল থাকে না, ঠিক আছে, নরমালি অ্যাঙ্গেল মিল থাকে না, অ্যাঙ্গেলের কোনো মিল থাকে না, ঠিক আছে, অ্যাঙ্গেলের কোনো মিল থাকে না। আর একটা দুইটা ডি হবে আর দুইটা এল হবে, সো ডি গুলো ডান দিকে এল গুলো বাম দিকে বাঁকাবে। যদি আয়না না হয় তাহলে অ্যাঙ্গেলও মিল থাকে না, জাস্ট ওরা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে বাঁকায়, ঠিক আছে। সেই হচ্ছে ওভারঅল কথাবার্তা, আশা করি বুঝতে পারছো কিনা। এবার আসো, এদের একটা নাম আছে যে ভাইয়া একই আলোক সমানের ভিতরে যখন বিভিন্ন টাইপের যৌগ হচ্ছে, তো তার ভিতরে কিছু হচ্ছে মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব, কিছু হচ্ছে না, সেদেরকে আমরা কি বলবো ভাইয়া? যেগুলো পরস্পরের মিরর ইমেজ, যেগুলো পরস্পরের মিরর ইমেজ, যেমন এ বি আর সিডি, এদেরকে আমরা বলি হচ্ছে পরস্পরের এনানসিওমার। এদেরকে আমরা কি বলি? এনানসিওমার, এনানসিওমর, মর অথবা অ্যান্টিপট, এই তিনটা নামে ডাকি। এনানসিওমারটা বেশি ইউজ করা হয়, ঠিক আছে, এনানসিওমার, এনানসিওমর, অ্যান্টিপট, এরকম বিভিন্ন নামে ডাকা হয়, ঠিক আছে। সো এই যে আমাদের এ আর বি, এ আর বি পরস্পরের কি হবে বলো, এন্ড সি আর ডি পরস্পরের কি হবে, এনানসিওমার হবে কিনা। সো যেগুলো মিরর ইমেজ, দেখো এ আর বি পরস্পরের মিরর ইমেজ, তাই এ আর বি কে আমরা বলবো এনানসিওমার। কি বলবো? এনানসিওমার। সো কোন আলোক সমাণুর যেই দুইটা যৌগ পরস্পরের মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব, তাদেরকে একে অপরের এনানসিওমার বলা হয়। তুমি পরীক্ষার জন্য সংজ্ঞা ঠাড়ায় মুখস্থ করতে পারো, জীবনে মন থাকবে না, বাট তোমার মাথায় যদি কনসেপ্টটা থাকে যে ভাইয়া আলোক সমাণুর ক্ষেত্রে যেই দুইটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব মিরর ইমেজ, তারাই তো এনানসিওমার। আমরা এইসব সংজ্ঞা জীবনে মুখস্থ করে নিই, বিশ্বাস করো, চালানি করতেছি না, চাওয়াজি করতেছি না, জীবনে মুখস্থ করে নিই। আজও পর্যন্ত এই কনসেপ্ট থেকে সংজ্ঞা বলতেছি, এন্ড তোমাদের এমনি বলতেছি, পরীক্ষা আসলে অমনি লিখে আসছি যে ভাইয়া একটা আলোক সমাণুর ক্ষেত্রে যেই দুইটা যৌগ পরস্পরের মিরর ইমেজ, তারা হচ্ছে এনানসিওমার। সো এই যে এ আর বি মিরর ইমেজ এনানসিওমার, সি আর ডি মিরর ইমেজ এনানসিওমার, ঠিক আছে। সো সি আর ডি এরা হচ্ছে এনানসিওমার, হচ্ছে এনানসিওমার, কি এনানসিওমার। ঠিক আছে। সো এনানসিওমার ব্যাপারটা কি বুঝতে পারছো? আমার বলো ভাইয়া এনানসিওমার ব্যাপারটা বুঝতে পারছি কিনা, ভাইয়াকে বলো যে ভাইয়া এনানসিওমার কি বুঝতে পারছি। সো দুটি আলোক সমাণুর, দুটি আলোক সমাণুর, সরি একটা আলোক সমাণুর যেই দুটি যৌগ পরস্পরের তোমার হচ্ছে দর্পণ প্রতিবিম্ব মিরর ইমেজ, তারা একে অপরের এনানসিওমার, তারা একে অপরের এনানসিওমার। সো এই যে এই এনানসিওমারের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়, কারণ যারা মিরর ইমেজ তাদের বৈশিষ্ট্য তো এইটা যে ভাইয়া সেম অ্যাঙ্গেল কিন্তু ডিফারেন্ট দিকে বাঁকায়, একজন ডান হইলে আরেকজন বাম দিকে, একজন প্লাস হইলে একজন মাইনাস, একজন ক্লকওয়াইজ আরেকজন অ্যান্টি ক্লকওয়াইজ। এই ভাইয়া ভাই চাবিটা দিয়ে যান, ভুলে আসেনি চাবি, জাকির আঙ্কেলের কাছে রেখে যাবো না। আচ্ছা, আর আবার না থাকলে আর তো অপশন সবসময় থাকে না, এই জন্য আঙ্কেলের কাছে দিয়ে যাবো না।
না আমার বাসায় আছে, আনিনি আজকে। কি ভাই? ও আচ্ছা ভাই, ইংলিশ স্পেল এনান, এনান, এনান। ইংলিশ স্পেল এনান, এনান। ঠিক আছে, ইংলিশ স্পেলিং হচ্ছে এনানসিওমার। তো অফিসে এখন বুঝছো ভাইয়া, আগে আগে তো তোমার হচ্ছে সাদা ভাইয়া ছিল, এখন তো হচ্ছে তোমার ভাইয়া থাকে না। সো চাবি টাবি মাঝে মধ্যে নিয়ে আসতে, আজকে চাবি একদম না নিয়ে আসতে চলে আসছিলাম। সো পরে হচ্ছে যদি তোমাদের ক্লাসটা না নিতে পারতাম, ঠিক আছে, পরে কেমন হইতো। মানে আমি আসছি লিফটে ওঠার সময় আমার মনে হয়েছে হাই হ্যাঁ আমি তো চাবি আনিনি, এখন ভাইয়া ছিল তাই হচ্ছে মোটামুটি বেঁচে গেছি। ঠিক আছে, আজকে গেছিলাম। হ্যাঁ, ইংরেজি জাস্ট খালি তোমার হচ্ছে এনানসিওমার। ঠিক আছে, ইংরেজি কি, ইংরেজি হচ্ছে এনহান শিওমার, বুঝছো, এনানসিওমার। তারপরে তোমার হচ্ছে এদেরকে বলা হয় অ্যান্টিপড, এগুলো বলা হয়। ঠিক আছে, অ্যান্টিপড এগুলো বলা হয়। বাট এনানসিওমারটা বেশি আসবে সংজ্ঞাতে, সবসময় আসবে যে এনানসিওমার কাকে বলে। আরে ভাই আলোক সমাণুগুলার যেগুলা মিরর ইমেজ ওগুলোই এনানসিওমার। ঠিক আছে, ওগুলো এনানসিওমার, এত পেঁচানোর তো কিছু নাই। আরে ভাই আলোক সমাণুর ক্ষেত্রে যে দুটা পরস্পরের মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব তারাই এনানসিওমার, শেষ। শুধু বাংলা হিসাব মুখস্থ জ্ঞান করতে যাবো। আচ্ছা, এরপরে আসো ভাইয়া, তাইলে যেগুলা দর্পণ প্রতিবিম্ব না, এদের কি কোনো একটা নাম দেওয়া উচিত না? যেমন ধরেন এ আর সি, এরা তো আয়না না, কিন্তু একই যৌগ, একই আলোক সমাণুর, তাই না? আবার বি আর সি, এরাও তো না। এ আর সি সেটাও তো না। বি আর ডি এটাও তো না। তাহলে যারা মিরর ইমেজ তাদেরকে বললেন এনানসিওমার, তো যারা মিরর ইমেজ না তাদেরকে কিছু বলবেন না? হ্যাঁ তাদেরকেও বলবো, চলো সেটা একটু দেখে নিই। তাদেরকেও বলবো, ঠিক আছে, কাউকে বঞ্চিত আমরা করবো কেন বলো? কাউকে বঞ্চিত করবো না, তাদেরকে আমরা একটা নাম দিব যে ভাই, তো এই যে আমাদের ই যারা আছে, যে ভাই এ আর সি, এ আর ডি, বি আর সি, বি আর ডি, এরা তো পরস্পরের আয়না না, মিরর ইমেজ না। তাহলে কি করা যায়, এদেরকে কি বলা যায়? ঠিক আছে, সো এই যে এ সি, ঠিক আছে, তারপরে এ ডি, তারপরে বি সি, বিডি, ঠিক আছে, এদের সবাইকে, ঠিক আছে, এদের সবাইকে আমরা আদর করে কি ডাকি? এদের সবাইকে আমরা আদর করে ডাকি হচ্ছে ডায়াস্টেরিওমার। কি ডাকি ভাইয়া? ডায়াস্টেরিওমার। কি ডাকি ভাইয়া? ডায়াস্টেরিওমার। এনানসিওমার, এন্ড যারা মিরর ইমেজ তারা এনানসিওমার, আর যারা মিরর ইমেজ না তাদেরকে আমরা বলি ডায়াস্টেরিওমার। এটা কি বক্স কোথায়? ডায়াস্টেরিওমার, বুঝছি। তাহলে এবার আসেন পরীক্ষাতে একদম তোমার হচ্ছে তুখোল লেভেলের তোমার হচ্ছে ইম্পর্টেন্ট, এনানসিওমার কাকে বলে, ডায়াস্টেরিওমার কাকে বলে। আরে ভাই একই আলোক সমাণুর, যারা পরস্পরের মিরর ইমেজ তারা এনানসিওমার, যারা মিরর ইমেজ না তারা ডায়াস্টেরিওমার। হইছে? সংজ্ঞা মুখস্থ করা লাগবে? বলো, একটা সমানুতার সংজ্ঞা তোমার আমি মুখস্থ করাইছি। হ্যাঁ, সো যারা পরস্পরের মিরর ইমেজ তাদেরকে আমরা বলি হচ্ছে ডায়াস্টেরিওমার, যারা মিরর ইমেজ তোমার হচ্ছে তাদেরকে বলি এনানসিওমার, না হইলে ডায়াস্টেরিওমার, না হইলে ডায়াস্টেরিওমার। ঠিক আছে, বলো এই পেজে যা আছে সব বুঝতে পারছো কিনা? 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 দ্রুত বলো ভাইয়া, যে এই পৃষ্ঠা সবকিছু বুঝতে পারছি। শেষ, তোমরা অলরেডি আলোক সমানতার মোটামুটি বেসিক পার্ট ক্লিয়ার করে ফেলছো। এখন খালি দেখবা আর হচ্ছে পড়বা, দেখবা আর পড়বা। বোঝানোর কাজ শেষ। হ্যাঁ, বোঝানোর কাজ শেষ। কি রে ভাই, আলোক সমানতার ক্লাসে জ্যামিতি সমানতার ক্লাস চলতে চলে আসলো, বুঝছি। ওকে ফাইন, ঠিক আছে, চলো। আশা করি এগুলা পরীক্ষাতে আসলে তোমাদের মুখস্থ করা লাগবে না। অনেকে মুখস্থ করে একটি আলোক সমানুর যদি পরস্পরের মিরর ইমেজ তাকে এনানসিওমার বলে, যারা ডিফারেন্স না তাকে ডায়াস্টেরিওমার বলে। এক কি ভাই মুখস্থ গান করতেছো? তুমি তো বুঝো এই ব্যাপারটা কি, তাই না? আবার পরীক্ষা লিখতে মুখস্থ করা লাগে নাকি? হ্যাঁ, আচ্ছা। তো আমরা অত্যাধিক মুখস্থ করার প্রবণতা থেকে যেটা হয়, আমরা পরীক্ষার হলে ক খ ভালো মতো লিখতে পারি না। হ্যাঁ, এই সমস্যা আমাদের আসে না ম্যাক্সিমামের। এর প্রধান কারণ কি জানো? কারণ আমরা সবকিছু মুখস্থ করে লিখতে চাই। হ্যাঁ,
সো আসলে এগুলো মুখস্থ করা লাগে না, ম্যাক্সিমাম তোমার হচ্ছে এমন আছে যে আমি ফিজিক্সের ক্ষেত্রে নর্মালি ফিজিক্সের ক্ষেত্রে 100-র ভিতরে 70টা সংখ্যা তোমার হচ্ছে ফর্মুলা থেকেই মনে রাখতাম। জীবনে আমি কোনো ফর্মুলা তোমার হচ্ছে মুখস্থ করিনি, ওই বাকি 30% মুখস্থ করা লাগতো, বাধ্য হয়ে ওগুলা করতাম, বাট বাকি 70% এমনি বলা যেত, ওগুলো মুখস্থ করা লাগে না। আচ্ছা, এবার আসো যে ভাই আমরা পুরো প্রসেসটা দেখার চেষ্টা করি, ঘটনাটা কি হয়। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এই যে আমাদের লাইট, এই সব লাইটকে কিসে বাঁকাইতে পারে? না না ভাই, সব লাইট হইলে হবে না। তোমরা অলরেডি 26 ব্যাচ, তোমরা কি ভৌত আলোক বিজ্ঞান পড়ছো? এইচএসসি ফিজিক্সের সেকেন্ড পেপারের 7 নম্বর চ্যাপ্টার ভৌত আলোক বিজ্ঞান, বা তোমার হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানের পরের চ্যাপ্টার যেটা ভৌত আলোক বিজ্ঞান, এটা কি পড়ছো? অপবর্তন, সমবর্তন, ব্যতিচার, এগুলোর নাম কি শুনছো কিনা? ওই চ্যাপ্টারটা কি পড়ার এক্সপিরিয়েন্স আছে তোমাদের? ভৌত আলোক বিজ্ঞান পড়ছো? ফিজিক্যাল অপটিক্স, ভৌত আলোক বিজ্ঞান ফিজিক্যাল অপটিক্স, সেকেন্ড পেপার ফিজিক্স 7 নম্বর চ্যাপ্টার, খুব সম্ভবত ভুলে গেছি এখন অনেক কিছু, বাট একটু মনে আছে আর কি। সেকেন্ড পেপার ফিজিক্সের 7 নম্বর চ্যাপ্টার ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞান। ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, কৃষ্ণ বস্তুর বিকিরণ, এই জিনিসগুলো আছে আর কি ওইখানে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সলিবলসে পড়ছি ভাইয়া, পড়ার তো কথা, কারণ টেস্ট পরীক্ষা তো অনেকখানি কাছে আসছে তোমাদের। ভৌত আলোক বিজ্ঞান, তারপরে মডার্ন ফিজিক্স, এরপরে হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, এগুলো পর্যন্ত পড়ে ফেলা উচিত। একজন বলছে পড়ছি, বাকি কেউ পড়ো নাই? ওইখানে সমবর্তন পড়ছিলা তোমরা? সমবর্তন, পোলারাইজেশন বা সমবর্তন, পোলারাইজেশন বা সমবর্তন কি ছিল মনে আছে? সমবর্তন কি ছিল? যে ভাইয়া আমাদের নর্মাল যে আলো, এগুলো বিভিন্ন তলে কি হয় তোমার হচ্ছে কম্পমিত হয়। সো বিভিন্ন তলে ছড়িয়ে পড়া আলো, এই যে ধরো এই যে লাইটটা আমরা যখন অন করি, আমাদের ঘরের লাইট যখন আমরা হচ্ছে অন করি, তো ঘরের লাইট পুরো রুমের ভিতর ছড়ায় যায়, তার মানে আলোটা সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। আলো মানে সব দিকে যায়, এবং আলো একটা তরঙ্গ, দ্যাট মিন্স আলো সব দিকেই তোমার হচ্ছে ছড়ায় পড়ে। তো এই যে সব দিকে তোমার হচ্ছে ছড়িয়ে পড়া আলো, সব দিকে ছড়িয়ে পড়া আলো, এটাকে আমরা যদি হচ্ছে কোনোভাবে একটা দিকে নিয়ে আসতে পারি, কোনোভাবে যদি একটা দিকে নিয়ে আসতে পারি, ধরো একটা আলো এদিকেও যাচ্ছে, ঠিক আছে, এই ডানে, ঠিক আছে, উপরে, নিচে, বামে, আমাদের নর্মাল আলো কি সব দিকে কম্পনিত হয়, ওর কোনো ফিক্স দিক নাই যে ভাই ওই দিকেই যাবে। সো আলোকে তুমি যখন নর্মাল আলোর কথা চিন্তা করলে, আলো সব দিকে তোমার কি হয়, আলো সব দিকে তোমার হচ্ছে ফ্লো হয়, আলো সব দিকে ফ্লো হয়, আলো কি হয় সব দিকে তোমার হচ্ছে ফ্লো হয়। সো এই যে সব দিকে তোমার যে কম্পমিত আলো, এটাকে আমরা বলি হচ্ছে তোমার আনপোলারাইজড লাইট, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? আনপোলারাইজড লাইট। সো এটা হচ্ছে নর্মাল লাইট বা আনপোলারাইজড লাইট। সো এখন এই সব দিকে কম্পমিত আলো যেটা, ঠিক আছে, এটাকে যদি আমরা হচ্ছে ওই যৌগগুলোর ভিতর দেই, তোমার হচ্ছে আলোক সমাণুগুলোর ভিতর দেই, সো ওরা কোনটাতে বাঁকাবে ভাই? এইটাতে বাঁকাবে 2.24 ডিগ্রি, এইটা বাঁকাবে না, ঠিক আছে, তখন আমরা জিনিসটাকে বুঝতে পারবো না। সো আমরা যে কাজটা করি, আমরা এই আলো দিয়ে তোমার হচ্ছে ওই এক্সপেরিমেন্ট গুলা করলে কোনো রেজাল্ট আমাদের কাছে আসবে না। কেমন আলো লাগবে? যে কোনো একটা দিকে যদি কম্পমিত আলো পাইতাম, যে ভাইয়া কোন দিকে, ধরো একটা আলো পাইছি, এই যে এই বরাবর তোমার হচ্ছে মুভ করে, খালি এই বরাবর মুভ করে, ঠিক আছে, এই তল বরাবর, এই তল বরাবর মুভ করে, দ্যাট মিন্স এই দিকে আলোটা আছে। সো এই আলোটা যখন যোগের ভিতরে গেল, ধরো এই আলোটাকে হালকা একটু ও বাঁকায় ফেললো, ছিল এইদিকে, বাঁকায় ফেললো এইদিকে, সো যে কিছু ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকায় ফেললো। সো এই যে একটা দিকে কম্পমিত আলো হইলে আমি ব্যাপারটাকে ফিল করতে পারবো, আমার এক্সপেরিমেন্টটা ঠিকঠাক মতো আমি ফিল করতে পারবো। কিন্তু এই সব দিকে কম্পমিত আলো বা নর্মাল লাইট দিয়ে এটা কিন্তু করা যাবে না। সো এই যে নর্মাল লাইটটাকে আগে সিঙ্গেল দিকে তোমার হচ্ছে নিয়ে আসতে হবে, এন্ড এই যে প্রসেসটা, যে সব দিকে কম্পমিত আলো বা আনপোলারাইজড লাইটকে একটা দিকে নিয়ে আসার যে প্রক্রিয়া, বা একটা তলে কম্পমিত করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় সমবর্তন বা পোলারাইজেশন। এন্ড এটা নিয়ে বিস্তারিত তোমরা ফিজিক্সের সেকেন্ড পেপারে পড়বা, ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে। সো এই যে আমাদের সমবর্তন, সেই সমবর্তনের কনসেপ্টটাই হচ্ছে এটা, যে ভাইয়া আমাদের আলো যেটা সব দিকে কম্পমিত থাকে, সব দিকে সমানভাবে তোমার হচ্ছে ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা যদি একটা তলে একটা দিকে নিয়ে আসতে পারি, তাহলে সেটাকে বলা হয় তোমার হচ্ছে পোলারাইজেশন, দ্যাট মিন্স পোলারাইজড লাইট। সো এটা হচ্ছে আনপোলারাইজড, একদিকে নিয়ে আসলে সেটা হচ্ছে পোলারাইজ। তাহলে এই যে তোমরা অনেকে সংজ্ঞা মুখস্থ করো, সমবর্তনের সংজ্ঞা ঠাড়ায় মুখস্থ করবা, আরে ভাই সব দিকে কম্পমিত
আনপোলারাইজড লাইটকে একদিকে কম্পমিত করার যে প্রক্রিয়া ছিল আনপোলারাইজড, বানায় ফেললা পোলারাইজড, তাহলে আনপোলারাইজড থেকে পোলারাইজড বানানোর প্রক্রিয়াকে কি বলবা? পোলারাইজেশন, সমাবর্তন। বুঝছো? বা বাংলায় দেখো, এটাকে আমরা বলি অসমবর্তিত আলো, আর ওটাকে বলি সমবর্তিত আলো। এটাকে বলি আনপোলারাইজড, ওটাকে বলি পোলারাইজড। তাহলে ইংরেজিতে বলি পোলারাইজেশন, বাংলায় বলি সমবর্তন। যে ভাই একটা অসমবর্তিত আলোকে একটা তলে নিয়ে আসার প্রক্রিয়াকে সমবর্তিত করার প্রক্রিয়াকে বলা হয় সমবর্তন বা পোলারাইজেশন। সো ফিজিক্সে তোমরা এটা পড়বা। সো আমি মোটামুটি একটু বেসিক দেওয়ার চেষ্টা করলাম। সো আমাদের ওই পোলারাইজড বা সমবর্তিত আলো লাগবে, একদিকে কম্পমিত আলো লাগবে। এই নর্মাল লাইট দিলে কিন্তু কিছুই হবে না। সো আমরা এই নর্মাল লাইটটাকে কেমনে তোমার হচ্ছে পোলারাইজেশন করবো, আমি তোমাদের পোলারাইজেশনটা হালকা করে পড়াই দিই। তোমরা তো পড়বাই ফিজিক্সে, তাও আমি হালকা করে একটু ফিজিক্স পড়াই, অনেকদিন হচ্ছে ফিজিক্স পড়াই না, ঠিক আছে? যদি আবার ভুল টুল ধরো না আবার, ঠিক আছে? এই ভুল টুল ধরো না, আমি কিন্তু ফিজিক্স অত ভালো টালো পারি না, ঠিক আছে? আবার ভুল ধরো না, ঠিক আছে? সো যতটুকু পারি এর সমবর্তন তোমার বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছো। দেখো যে সব দিকে তোমার হচ্ছে কম্পমিত আবরণ নিয়ে নিলাম, আরো কয়েকটা দিক দিয়ে দিলাম, তো তুমি জানো যে বিষয়টা ফিল করতে পারো আর কি, আর কিছু। যে ভাইয়া এলোটা সব দিকে কম্পমিত হচ্ছে, এলোটা সব দিকে কম্পমিত হচ্ছে, ঠিক আছে? যতগুলো দেওয়া যায় আর কি সবগুলো দিচ্ছি। সব দিকে কম্পমিত একটা আলো আমাদের কাছে আছে, সব দিকে কম্পমিত আলো আমাদের কাছে আছে। এটা ধরে ওই কোনায় নিয়ে যাই, যে সব দিকে কম্পমিত আলো আছে, সেটাকে আমরা কি বলি বাংলায়? এটাকে আমরা বলি হচ্ছে তল। মানে কোন তল বরাবর কিন্তু ও তোমার সমবর্তিত না, যে কোনো একটা তলে নাই, সব দিকে আছে, সেটাকে আমরা বলি তল অসমবর্তিত আলো। অসমবর্তিত আলো ইংরেজিতে বলা হয় আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড লাইট, ঠিক আছে? বা প্লেন আনপোলারাইজড লাইট, যে ভাই কোনো প্লেন বরাবর ও একটা প্লেন বরাবর নাই, ও সবগুলো প্লেন বরাবর আছে। হ্যাঁ, সো আনপোলারাইজড, ঠিক আছে? বা প্লেন আনপোলারাইজড লাইট। সো এইটাকে আমরা যে কাজটা করি, ঠিক আছে, আমরা দেখবা একটা পোলারাইজিং ফিল্টারের ভিতরে প্রবেশ করানো হয়, ঠিক আছে? একটা তোমার হচ্ছে পোলারাইজিং ফিল্টার বা অ্যানালাইজার বলা হয়, এগুলোর ভিতরে প্রবেশ করানো হয়। এইটা নিলে ভালো হবে আশা করি। হ্যাঁ, একটা অ্যানালাইজারের ভিতরে প্রবেশ করানো হয়, একটু বাঁকা করে দেই। একটা অ্যানালাইজারের ভিতরে প্রবেশ করানো হয়, এটাকে বলা হয় অ্যানালাইজার বা পোলারাইজার, ঠিক আছে? এটাকে কি বলা হয় ভাইয়া? অ্যানালাইজার অথবা পোলারাইজার। এই কাজটা করেই এই লোকটা, ঠিক আছে? পোলারাইজার। সো এই যে পোলারাইজেশন করে যে যন্ত্র, তাকে আমরা কি বলবো? পোলারাইজার। বুঝছো? তো এগুলো নাম থেকেই খুব ইজি মনে রাখা যায়, পোলারাইজার। সো এই যে পোলারাইজার যেটা আছে, এই পোলারাইজারে যে ঘটনাটা থাকে, যে ভাই এখানে তোমার হচ্ছে একটা দিক বরাবর তোমার হচ্ছে ছোট ছোট কাটা কাটা থাকে, ঠিক আছে? ধরো একটা দিক বরাবর শুধুমাত্র আলোটা বের হওয়ার জন্য তোমার হচ্ছে কাটা বা ছিদ্র দেওয়া আছে, যে ভাইয়া সব দিক দিয়ে বন্ধ, জাস্ট একটা দিক দিয়ে তোমার হচ্ছে কি আছে? আলোটা খোলা। জাস্ট সব দিক দিয়ে বন্ধ, জাস্ট একটা দিকে আলোটা বের হওয়ার জন্য আমি কি করছি? হালকা ছিদ্র করে রাখছি। দেখো, মানে বুঝাই বলতেছি, ফিজিক্সে যদিও পড়তা, বাট তারপর ওইগুলো না বুঝাই গেলে আসলে তুমি কিছুই বুঝবা না, তো বলে লাভ নাই। আর ফিজিক্সে পড়ছো কি পড়ো নাই, অনেকে পড়ছো অনেকে পড়ো নাই, সেগুলো বাদ দিয়ে আমি নিজেই বুঝাই দিলাম। সে একটু দেখো, ফিজিক্স পড়তে গেলে তখন ইজি হবে আর কি। তো ধরো যে একদিকে আলোটা যাওয়ার রাস্তা করে দিলাম, এইবার ধরো এই লাইটটা আসবে আর সেখানে বাড়ি খাবে, কারণ এখানে যাইতে হলে যেই ফাঁকা দিয়ে যেতে হবে। আমরা তখন কি পাবো? একটা একদিকে জাস্ট এই বরাবর যেতে পারে যে আলোটা, তাকে ফেরত পাবো। দেখো এখানে ফাইনালি আমরা জাস্ট খালি একটা আলোকে পাবো, যে দেখো এই বরাবর আসতেছে। ধরো এরকম আমি নিলাম যে জাস্ট খালি এই প্লেন বরাবর তোমার হচ্ছে আলোটা আসছে, জাস্ট খালি এই প্লেনের আলোগুলা তোমার হচ্ছে বাইরের দিকে আসতে পারছে, বাকিগুলা কিন্তু আর এই পোলারাইজার বা অ্যানালাইজার ভেদ করে আসতে পারে নাই, বাকিগুলা আর আসতে পারে নাই, জাস্ট এইটা আসতে পারছে। দুটা মিলে গেলে একটু ভালো লাগতো দেখতে। এই তো সুন্দর, এবার লাগতেছে। সো সব লাইট তোমার হচ্ছে এখানে আসছিল, সো বাকিগুলো আর বের হইতে পারে নাই, জাস্ট এইটা বের হয়েছে। সো এবার দেখো এটার আরো কয়েকটা কপি বানাই নি। ওয়েট, দেখো জাস্ট সব লাইটই আসছিল, জাস্ট এই একটাই তোমার হচ্ছে বের হইতে পারছে, আর বাকিগুলো তোমার হচ্ছে বের হইতে পারেনি। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে বের হইতে পারেনি। সো এই অ্যানালাইজারটা এমন ভাবেই তোমার হচ্ছে ই করা থাকে। ডিটেলসটা ফিজিক্সে পড়বা, মানে ডিটেলসটা ফিজিক্সে পড়বা, বাট আমি তোমাকে জাস্ট খালি বেসিকটা বুঝাইলাম। সো এই দেখো, হ্যাঁ সব তলে কম্পমিত আলো ছিল, বাট নিয়ে আসছি একটা তলে, এই যে এইদিকে। এখন আমরা খালি এইদিকে যায়, এইদিকে যায়, এইদিকে যায়। ব্যাপারটা বুঝতে পারছো কেন? কারণ ওই যে আমি আমার যে পোলারাইজার বা অ্যানালাইজারটা আছে, ওটাকে এমন ভাবেই তোমার হচ্ছে রাখছি যেন ওখান দিয়ে সব আলো না যেতে পারে,
জাস্ট এই দিকে আলোগুলো দিতে পারে, বা এমনি রাখছি ধরো এই দিকে আলোগুলো দিতে পারে, বা এমনি রাখছি এই দিকে আলোগুলো দিতে পারে। আমি যেভাবে রাখছি ওই দিকের আলোগুলা খালি বের হতে পারবে, বাকিগুলা বাড়ি খেয়ে অন্যদিকে প্রতিফলিত হয়ে যাবে, কিন্তু বের আর হইতে পারবে না। সো এই যে এই অ্যানালাইজার বা পোলারাইজার আমার জন্য সেই কাজটা করলো যে সব দিকে কম্পমিত আলোকে, তল অসমবর্তিত আলোকে, আনপোলারাইজড লাইটকে পোলারাইজারের ভিতর দিয়ে পাঠানোর ফলে ও কিন্তু এখন একটা দিকে চলে আসলো। এন্ড এই বেটাকে আমরা বলি হচ্ছে পোলারাইজড লাইট বা সমবর্তিত আলো। কি বলি কি বলি কি বলি এটাকে আমরা বলি হচ্ছে সমবর্তিত আলো। সেটাকে আমরা কি বলি ভাইয়া? এটাকে আমরা বলি হচ্ছে সমবর্তিত আলো। সো এই যে আমাদের এটাকে আমরা কি বলি ভাইয়া? তল সমবর্তিত আলো, তল সমবর্তিত আলো বা প্লেন পোলারাইজড লাইট, পোলারাইজড লাইট। সো এইবার আমরা যদি এইটাকে হচ্ছে তোমার কোন যোগের ভিতরে পাস করি যেটা আলোক সমান, সে তাকে বাঁকানোর চেষ্টা করবে, বুঝছো? এন্ড তুমি ব্যাপারটাকে ফিল করতে পারবা। সো এবার ধরো আমাদের কোন একটা পাত্র আছে, হ্যাঁ এবার আমরা আমাদের কেমিস্ট্রিতে ফেরত যাই, ফিজিক্স অনেক পড়াই ফেলছি, ঠিক আছে, ফিজিক্স অনেক পড়াই ফেলছি। সো এই ধর হচ্ছে আমাদের পাত্রটা একটু সুন্দর মতো আঁকি, বাকি সবগুলো যেহেতু ভালো মতো আঁকছি এটা একটু সুন্দর মতো আঁকি। হ্যাঁ আচ্ছা, তো ধরো এর ভিতরে কি আছে, এর ভিতরে আমাদের হচ্ছে ল্যাকটিক অ্যাসিডকে নেই, ল্যাকটিক অ্যাসিডকে আমরা চিনি তাই না, ল্যাকটিক অ্যাসিডকে আমরা চিনি। সো এই যে এখানে আমরা কি করলাম, ল্যাকটিক অ্যাসিড নিয়ে নিলাম। চলো চলো চলো, এখানে কি আছে ভাইয়া? এখানে আছে হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড। এখানে কি আছে? আমরা কিছু পরিমাণে ল্যাকটিক অ্যাসিড নিয়ে নিলাম। কোনটা নিবা বলো, ডি নাকি এল, কাকে নিবা বলো? ডি কে নিবা না এল কে নিবা? ডান দিকে বাঁকাইতে চাও না বাম দিকে বাঁকাইতে চাও আলোকে? কোন দিকে বাঁকাইতে চাও আলোকে? ডান না বাম, ডান না বাম বলো? সেখানে কি করলাম, কিছু পরিমাণে ল্যাকটিক অ্যাসিড নিয়ে নিলাম। কি করলাম? কিছু পরিমাণে ল্যাকটিক অ্যাসিড নিয়ে নিলাম। কোনটাকে নিব বলো? তোমরা কমেন্ট করো যে ভাই ডি কে নিব না এল কে? একটা নিলেই হলো, কারণ দুইটাই তো বাঁকাইতে চায়, জাস্ট একটা ডান দিকে একটা বাম দিকে। আমরা এখানে একটা আলোক সমাণু নিলাম, ধরো হচ্ছে ধরো এল ল্যাকটিক অ্যাসিড কে নিলাম, হ্যাঁ এল ল্যাকটিক অ্যাসিড। সো এই যে আমরা কি করলাম, এল ল্যাকটিক অ্যাসিড কে নিলাম। সো এটা আসবে, হ্যাঁ ধরো এটা আসবে, সুন্দর মতো একটু একটাকে কপি করে নিয়ে আসি। এটা আসবে, এসে যখন এখান দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে, দেখো তোর যাওয়ার কথা কি ছিল, ওই বরাবরই যাওয়ার কথা ছিল, বাট না, ল্যাকটিক অ্যাসিড কি করে, আলোকে তোমার হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা কোন দিকে? এটা ঘড়ির কাঁটার বিপরীত না, দেখো ঘড়ি এইভাবে চলে, ঘড়ি এইভাবে চলে, ঘড়ি এইভাবে চলে, এইভাবে এইভাবে এইভাবে, মানে ডান দিকে। আর ঘড়ির কাঁটার বিপরীতে এই যে বাম দিকে, বাম দিকে, বুঝতে পারতেছো? তাহলে আলো আসতেছে ওকে এইদিকে বাঁকাই দিবে, ঘড়ি কাঁটার বিপরীতে বাঁকাই দিবে। এই যে আসলো এইভাবে, বাট এই লোকটাকে কি করবে, এই লোকটাকে কি করবে, এই লোকটাকে, এই লোকটাকে তোমার হচ্ছে খানিকটা বাঁকিয়ে দিবে। কতটুকু? এই দেখো যাওয়ার কথা ছিল কিন্তু এমনি, এই দেখো আসছে এইভাবে, যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু না, ওরে কি করলো, ওরে খানিকটা এইটা, এটা না, এটা কেমন ধরা লাগবে, এটাকে এই দেখো, ওরে কি করলো, আরে সুন্দর মতো সব হয়ে গেছিল, তেরিকা, তার কপিটা করে নি। আসলে এইভাবে এইটারে তোমার হচ্ছে, আরে ধুর, আরে কি করবো এখন বলো তো, এটা কেমনে কপি করা যায়, মেজটা খারাপ হয় না? আচ্ছা যাওয়ার কথা ছিল এইভাবে, ধরো আগে সুন্দর একটা লাইন দিয়ে নি, কমলা কালারটা লাইন দিয়ে নি, যাওয়ার কথা ছিল এইভাবে, এভাবে যাওয়ার কথা ছিল, যেভাবে আসছে সেভাবে যাওয়ার কথা ছিল, এভাবে যাওয়ার কথা ছিল, বাট কি করবে, ও চলে যাবে খানিকটা বেঁকে। হ্যাঁ আমি একটা তীর চিহ্ন নিয়ে নিই, এই যে ঘড়ি কাঁটা বিপরীতে হালকা বেঁকে যাবে। কত ডিগ্রি? আমরা কিন্তু পড়ছি 2.24 ডিগ্রি, 2.24 ডিগ্রি। এই হচ্ছে ওভারঅল ঘটনা, দেখো এই হচ্ছে ওভারঅল ঘটনা, ঠিক আছে? সো এতটুকু পারতো ফিজিক্সের এই কাজটা করার, বাট এই হচ্ছে কেমিস্ট্রিটা, যে ভাইয়া আলো আসলো একটা প্লেন পোলারাইজ লাইট, আমরা বলি পিপিএল। সো এই যে প্লেন পোলারাইজ লাইট বা তল সমবর্তিত আলো এসে তোমার হচ্ছে যেই দিকে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে
খানিকটা বেঁকে যাবে, কারণ এই যে ওর কাজই হচ্ছে আলোর দিকে বাঁকানো। এখন যেহেতু এল ল্যাকটিক অ্যাসিড নিছি, ও আলোর দিকে ঘড়ির কাঁটার বিপরীতে বাঁকাইতে চায়। কত ডিগ্রি? 2.4 ডিগ্রি। সোজা ঘড়ির কাঁটার বিপরীতে বাঁকাই দিছে 2.4 ডিগ্রি। যাওয়ার কথা ছিল এইভাবে, চলে গেছে হালকা বেঁকে। এই তো তুমি চোখ রাখবা, ধরো এখানে এখানে চোখ রাখলা, রেখে দেখবা কিরে আলো আসতেছে এইভাবে, কিন্তু আলো এদিকে চলে যাচ্ছে 2.4 ডিগ্রি, বুঝছো? আলো আসতেছিল এইভাবে এসেছে, বাট দেখবে এই যে যোগের ভিতরে তোমার এসে এদিকে বেঁকে গেল 2.4 ডিগ্রি। ও আচ্ছা, ঘড়ি কাঁটার বিপরীত দিকে বাঁকছে 2.4 ডিগ্রি, তাহলে এল ল্যাকটিক অ্যাসিড, বুঝছো? এই হচ্ছে বড় কথা, বুঝছো? বলো বলো, ফিল করতে পারছো কিনা? এই হচ্ছে আলোক সমানুর বেসিক। হ্যাঁ, আর এই যে এই কাজটা একটা তল অসমবর্তিত আলোকে সমবর্তিত করার যে প্রক্রিয়া, অ্যানালাইজার বা পোলারাইজার দিয়ে, এই পার্টটাকে বলা হয় সমবর্তন। এই পার্টটাকে কি বলা হয় ভাইয়া? সমবর্তন। ঠিক আছে, এই যে এই প্রসেসটাকে বলা হয় সমবর্তন, এই প্রসেসটাকে বলা হয় সমবর্তন। একটা তল অসমবর্তিত বা আনপোলারাইজ লাইটকে পোলারাইজ করার প্রক্রিয়াকে পোলারাইজেশন বা সমবর্তন বলা হয়। এই সলি, বুঝছো? তোমার নাই চ্যাপ্টার পড়া হয়েছে ভৌতলিক বিজ্ঞান, এবার ফিল পাইছো কি ঘটনা হয়। রেজওয়ান, তোমার না ফুল পড়া হয়েছে, এবার ফিল পাইছো? সমাবর্তন যখন টিচাররা পড়াইছে, ফিজিক্স টিচার, তখন তো দুষ্টামি করছো, হ্যাঁ? আর আমি 100% শিওর যে তোমার এই ক্লাসটা কইরা কিছু ফাজিল এসে বলবে ভাই ফিজিক্স পড়ান। আমার কি ফিজিক্স পড়ানোর ইয়ে আছে? আর আমি ফিজিক্স পারি না আজের। পরে উল্টা পাল্টা পড়াবো, পরে এসে মাইনসে পড়েছে অভিযোগ দিবে যে কি ভুলভাল পড়ায়। বলো বুঝতে পারছো কিনা? ওকে ফাইন, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা হচ্ছে বিভিন্ন জিনিস দেখার চেষ্টা করি। সো আমাদের মোটামুটি আলোক সামান্য কভার করা শেষ। এবার আমরা একটা তোমার হচ্ছে যৌগ দেখবো। ঠিক আছে, যৌগ দেখবো, এটা খুবই স্পেশাল একটা যৌগ, যার নাম হচ্ছে মেসো যৌগ। হ্যাঁ, যৌগটার নাম কি? যৌগটার নাম হচ্ছে মেসো যৌগ। যৌগটার নাম কি ভাইয়া? যৌগটার নাম হচ্ছে মেসো যৌগ। মেসো যৌগ নাম কি ভাইয়া? মেসো যৌগ। মেসো যৌগ কি? নরমালি আমরা যখন আলোক সমানুতা পড়ছি, তখন আমরা একটা শর্তই দিয়েছিলাম যে আলোক সমাণু হইলে কি হবে ভাই? আলোক সমাণু হইলে, আলোক সমাণু হইলে তোমার হচ্ছে ঘটনা যেটা হবে যে ভাই কাইরাল কার্বন থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, মেসো যৌগের ক্ষেত্রে তুমি দেখবা যে ভাই এদের কাইরাল আছে, এমনকি একটা না, দুইটা, চারটা, ছয়টা, আটটা, এরকম জোড়া জোড়া কাইরাল কার্বন থাকবে। হ্যাঁ, 2, 4, 6, 8, 10, 12, 20, 25, ঠিক আছে, এরকম জোড়ায় জোড়ায় কাইরাল কার্বন থাকবে। কিন্তু তারপরেও তাদের ভিতরে এমন স্ট্রাকচার থাকবে যে তারা আলোর দিককে কি করতে পারবে না? বাঁকাইতে পারবে না। আলোর দিকে কি করতে পারবে না? বাঁকাইতে পারবে না। তো চলো আমরা এরকম যৌগই দেখি যে যারা এর ভিতরে কাইরাল থাকার পরেও তারা আলোকে বাঁকাইতে পারে না, এদেরকে আমরা বলি মেসো যৌগ বা মেসো কম্পাউন্ড। এবার আসো, হ্যাঁ, মেসো যৌগের ভিতরে খুবই খুবই তোমার হচ্ছে পরিচিত তোমার হচ্ছে যৌগ, বা আমাদের জানতে হবে যেটা আমাদের সিলেবাসে আছে, টার্টারিক অ্যাসিড। তোমরা জানো তেঁতুলের ভিতরে টার্টারিক অ্যাসিড থাকে। এই টার্টারিক অ্যাসিডের স্ট্রাকচারটা আজকে দেখে নাও। টার্টারিক অ্যাসিড দেখতে হচ্ছে এরকম। সো টার্টারিক অ্যাসিডের তোমার হচ্ছে বেসিক্যালি একটা ডাইওইক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কি? বেসিক্যালি দুইটা তোমার হচ্ছে অ্যাসিড মূলক থাকে। তো COOH উপরে একটা, তারপর হচ্ছে একটা কার্বন, তারপর হচ্ছে তোমার দেখো, তারপর হচ্ছে একটা হাইড্রোজেন, তারপর হচ্ছে একটা OH, ঠিক আছে, তারপর আবার একটা কার্বন, তারপর আবার একটা হাইড্রোজেন, এন হচ্ছে OH, তারপর হচ্ছে COOH। তো ধরো তুমি সবকিছু বুঝে যাও। হ্যাঁ, তুমি আগে আমাকে বলো এখান থেকে চারটা যৌগ বানাতে পারবা কিনা। এই দেখো দুইটা কাইরাল আছে, এই একটা কাইরাল এন্ড এই একটা কাইরাল। সো যেহেতু কাইরাল এখানে দুইটা দেখতে পারতেছো, এখান থেকে কি চারটা যৌগ বানাতে পারবা কিনা বলো। এখান থেকে চারটা যৌগ বানাতে পারবা কিনা বলো। সিস্টেম কি? ফার্স্টে কি করবেন ভাইয়া? তিনটা কাজ করা লাগে। এইটাকে রেখে এটাকে চেঞ্জ করে দেন, এটাকে ঠিক রাখেন, এটাকে চেঞ্জ করে দেন, এটাকে ঠিক রাখেন, দুইটারই চেঞ্জ করে দেন, তাই না? তো আমরা এবার ফার্স্টে দুইটাকে চেঞ্জ করলাম। হ্যাঁ, কপি করে নিয়ে দাও, আগে চারটা যৌগ বানাই নি, মিলাই নাও তোমার সাথে, ঠিক আছে? দেখো ফার্স্টে কি করলাম, দুইটারই চেঞ্জ করে দিলাম, তাহলে একটা পাবো, ঠিক আছে? দুইটাকেই চেঞ্জ করে দিলাম, দুইটাকেই চেঞ্জ করে দিলাম। এইচ এ পাশে ছিল, ওই পাশে, এই পাশে নিয়ে আসলাম হাইড্রোজেন। ওএস ছিল এই পাশে, ওএস কে পাঠিয়ে দিলাম ওই পাশে। এ পাশে হাইড্রোজেন ছিল এই পাশে, হাইড্রোজেনকে পাঠিয়ে দিলাম এই পাশে। ওএস ছিল এই পাশে, ওএস কে পাঠিয়ে দিলাম ওই পাশে। তাহলে আমি দুইটাকেই ঘুরাই দিলাম, একটা পাইলাম। তারপরে আবার এবার ধরো উপরেরটাকে ঘুরাবো, নিচেরটাকে কিছু করব না, ঠিক আছে? আমরা জানি তো দুইটা ক্যারেল হলে কি কি করতে হবে। সো আমরা কি করব, এখন ধরো যে নিচেরটাকে কিছু করলাম না, জাস্ট উপরেরটাকে ঘুরাই দিলাম, এইচ আর ওএসটাকে ঘুরাই দিলাম।
হইলো। এন্ড ফাইনালি তোমার হচ্ছে এবার নিচেরটাকে ঘোরাবো, উপরটা কিছু করবো না। সো টোটাল 4টা স্ট্রাকচার আসবে আর কি। উপরটা কিছু করবো না, নিচেরটাকে ঘুরাই দিই। এইচটা এই পাশে, ওয়েস্টটা ওই পাশে, ঠিক আছে। এই হইলো ওভারঅল কথাবার্তা যে ভাই 4টা যৌগ বানায় ফেললাম। হ্যাঁ, 4টাই দেখো আলাদা। এখন ভাই আয়নাগুলো খুঁজে ফেলো যে আমি এবার এমনি লিখছি ইচ্ছা করে। দেখো এই দুটো পরস্পরের মিরর ইমেজ হচ্ছে কিনা তাকায় দেখো, এন্ড এই দুটো পরস্পরের মিরর ইমেজ হচ্ছে কিনা তাকায় দেখো। 4টা জায়গার ভিতরে যদি দুইটা পরস্পরের এনানসিওমার বা মিরর ইমেজ হবে। আর এটার সাথে এটা দেখো কোনো মিল নাই, এটার সাথে ওটা দেখো কোনো মিল নাই, এটার সাথে এটা দেখো কোনো মিল নাই, এটার সাথে ওটা দেখো কোনো মিল নাই। হ্যাঁ, সো যে তুমি এখন বুঝতে পারবা, ঠিক আছে। সেই হচ্ছে আমাদের দর্পণ বা আয়না। এবার দেখো যে ভাইয়া তাহলে যে দুইটা কালার কার্বন থেকে 4টা যৌগ বানায় ফেললাম, সিস্টেম কি 3টা কাজ। ভাই দুইটাকে ঘুরাই দাও, উপরটাকে ঘুরাই দাও, নিচেরটাকে ঠিক রাখো, নিচেরটাকে ঘুরাই দাও, উপরটাকে ঠিক রাখো। এই 3টা কাজ। হ্যাঁ, 3টা করে আমি 4টা যৌগ বানাইলাম। এবার আমি একটু আগে পরে করে লিখছি, ওই যে দুইটাকে ঘুরাই এটাকে আগে লিখছি কারণ এই দুটো পরস্পরের আয়না হবে। আর ওই যে বাকি যে দুইটা, এটাকে ঠিক রাখো, এটাকে ঘোরাও, ওটাকে ঠিক রাখো, এটাকে ঘোরাও, এই দুটো পরস্পরের আয়না হবে সবসময়। দেখো এই টাইপের প্যাটার্ন তুমি পাবা, আর বাকিটা তুমি নিজে একটু অ্যানালাইসিস করো, ঠিক আছে। সবকিছু স্পিন ফিডিং করে বা চামচ দিয়ে তোমাকে খাওয়াই দেওয়া কিন্তু আমার কাজ না। এই যে টিচার, এটা কিন্তু খুবই খারাপ কাজ, ঠিক আছে, যে আমি তোমাকে একদম বুঝে বুঝে সব খাওয়াই দিচ্ছি। কিছু জিনিস কিন্তু তোমাকে নিজে থেকেও চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। এটা পরীক্ষার জন্য হয়তো তোমার অনেক উপকারী, যে ভাই পরীক্ষাতে আপনি এই কথাটা বলছেন, আপনার মুখ থেকে সরাসরি চলে আসছে, বাট তোমার লাইফ অনেক বড় ক্ষতি করবে। কারণ তোমার এইচএসসি পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষা, বুয়েটে চান্স পাওয়া, মেডিকেলে চান্স পাওয়া, ঢাবিতে চান্স পাওয়া পর্যন্ত লাইফটা কিন্তু সীমাবদ্ধ না। লাইফের প্রত্যেকটা স্টেজে আমরা শিখবো। এন্ড এই শেখার যে প্রসেসটা, এটা যে যত তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে সেই শিক্ষিত। শিক্ষিত মানে কি, যে ভাই আমি কত তাড়াতাড়ি যে কোনো পজিশনে নিজেকে মানায় নিতে পারি, তো কত তাড়াতাড়ি আমি হচ্ছে কোনো একটা জিনিসকে বুঝে বা সেই শিক্ষাটাকে নিজের ভিতরে অ্যাবজর্ব করতে পারি, এরই তো শিক্ষা, ঠিক আছে। সো তুমি আমি একটা জিনিস বলছি, সেই জিনিসটাকে একবার শুনছো, ওটাই ভালো পরীক্ষার হলে লিখতে পারো, এটা তো শিক্ষা না, এটা মোটেও শিক্ষা না। আমি তোমাকে একটা জিনিস বললাম, তুমি সেটাকে ফার্দার সামনে অ্যানালিসিস করবা, ওটার ভিতরে আরো ডিপ শিখবা, ওটার আরো সামনের কনসেপ্ট শিখবা, তুমি তোমার টিচার থেকেও বেশি জানবা, কোনো সমস্যা নেই। ওইটা হচ্ছে শিক্ষা, বুঝছো। যদিও এখন কি করবো বলো, পরীক্ষার 3 মাস আগে এখন কি করবো, পরীক্ষার পড়াবো নাকি তোমার শিক্ষার আসলে জিনিস বুঝাবো, তখন আর কিছু করার থাকে না। তখন যে আমরা সব খাওয়াই দিই, চামিচে করে করে খাওয়াই দিই, তাই না। কি করবো এখন বলো, বারবার গালিও খাই যে হচ্ছে অনলাইনে সবকিছু খাওয়াই দেয়। আচ্ছা এবার দেখো যে ভাই তাহলে এই যে আমাদের 4টা যৌগ আমরা বানাইলাম, এর ভিতরে দেখো এই দুটো পরস্পরের আয়না, এই দুটো পরস্পরের আয়না। আমি কেন আয়না, এটা তোমার চিন্তাটা তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি তাকাই দেখলে বুঝতে পারবে যে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন ওইচ ওইচ হাইড্রোজেন হাইড্রোজেন ওইচ, তাকাই বুঝতে পারবে। এখন একটু এই দুটো যৌগের দিকে তাকাই দেখো, এরা দুটো একটু স্পেশাল, এরা দুটো একটু স্পেশাল। অন্য সব যৌগগুলোর ক্ষেত্রে তুমি যেগুলো দেখছো তার থেকে এই দুটো একটু স্পেশাল। ভাইয়া এই দুটোর ক্ষেত্রে আমরা একটা অবাক করা জিনিস দেখতে পারতেছি, সেটা হচ্ছে ওদের স্ট্রাকচারটা এরকম যে তুমি যদি ওদেরকে মাঝখান থেকে দুটো ভাগ করো, এই দুটো অথবা এইটা, ঠিক আছে, এদেরকে যদি মাঝখান থেকে ভাগ করো, তাহলে তুমি দেখতে পারবা যে এই যৌগেরই ভিতরে একটা স্ট্রাকচারের ভিতরে 2টা পার্ট পরস্পরের আয়না বা একদম হুবহু সেম টু সেম। দেখো তো মিলছে কিনা, এইটার কথা বলো আর এটার কথা বলো, একই হবে। দেখো যে ভাই মনে হচ্ছে সি ডাবল ওএইচ বরাবর সি ডাবল ওএইচ আছে, ওএইচ বরাবর আয়না বরাবর ওএইচ আছে, এইচ বরাবর এইচ আছে, সি বরাবর সি আছে, এখানেও সি বরাবর সি, এইচ বরাবর এইচ, ওএইচ বরাবর সি ডাবল ওএইচ সি। আরে এই যৌগের স্ট্রাকচারটাই এইরকম যে ওর কোনো একটা অক্ষ বরাবর ওকে যদি আমরা হচ্ছে চিন্তা করি, তাহলে দেখা যায় এর একটা পার্ট আরেকটা পার্টের মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব হয়ে যাচ্ছে। একটা যৌগই, এইটা এটার মিরর ইমেজ সেটা আলাদা হিসাব, কিন্তু এই যৌগের ভেতরে একটা পার্ট আরেকটা মিরর ইমেজ, একটা পার্ট আরেকটা মিরর ইমেজ। তাহলে তুমি দেখো একটু আগে তুমি পড়ছো যে ভাই মিরর ইমেজ যদি কেউ হয়, তাহলে বৈশিষ্ট্যটা হয় এরকম যে তারা সেম অ্যাঙ্গেলে ভিন্ন দিকে আলোকে বাঁকাইতে চায়। তো এখন ঘটনা যেটা হবে যে ভাই এই যৌগটার ক্ষেত্রে চিন্তা করে দেখো, এখানে আলো আসবে, আসলে এই পার্টটা বলবে যে ভাই দেখ তুই কিন্তু আমার মিরর ইমেজ, আমি যেই দিকে বাঁকামু 5 ডিগ্রি, তুই কিন্তু তার বিপরীত দিকে বাঁকাবি। সো আলো আসবে, ও ডান দিকে 5 ডিগ্রি বাঁকাবে, ও বলবে আমি বাম দিকে 5 ডিগ্রি বাঁকাবো, কারণ একটা একটা মিরর ইমেজ। আবার এটাও তো সেম, এই পার্টটা বলবে আমি আলোকে ডান দিকে বাঁকামো এত ডিগ্রি, ও বলবে আমিও বাঁকামো অত ডিগ্রি, কিন্তু আমি বাঁকামো বাম দিকে। তাহলে আলো কোন দিকে যাবে বলো, তোমার উপরে আমি ছেড়ে দিলাম, আলো কোন দিক যাবে। একটা যৌগ নিছি, হয় এইটা নয় এইটা, এতে কোন একটা নিলেই হইলো, কারণ দুইটার তো একই দশা।
তাহলে এদেরকে যদি কোনো জায়গায় আমি নেই, নেওয়ার পর যদি আলোকে দেই, আলো কোন দিক যাবে? ও বলবে তুই ডান দিকে যা, ও বলবে তুই বাম দিকে যা, সেম অ্যাঙ্গেলেই, কারণ মিরর ইমেজ হলে কি হয়, অ্যাঙ্গেল সেম থাকে কিন্তু ডিফারেন্ট দিকে। তাহলে আলো যাবে কোন দিকে? তোমার উপরে আমি ছেড়ে দিলাম, বলো। তোমার উপরে আমি ছেড়ে দিলাম, তুমি আমাকেই বলো, তুমি আমারে বলবা এখানে আলো কোন দিকে যাবে। তুমি হইলে কোন দিকে যাইতা? যে তোমাকে একজন বলতেছে ডান দিকে যা, আরেকজন বলতেছে বাম দিকে যা, দুইজন সেম শক্তি তোমার উপরে খরচ করতেছে, কোন দিকে যাইতা? দুইটা সমপরিমাণ বল কার উপরে যদি অ্যাপ্লাই হয় কিন্তু বিপরীত দিকে, তাহলে তার রেজাল্টেন্ট লব্ধি কত আসে? ফিজিক্স বলো। এবার কি ব্যাপারটা ফিল করতে পারতেছো? দুটি সমপরিমাণ বল বিপরীত দিকে কাজ করতেছে, দুটি সেম অ্যাঙ্গেল, একটা ডান দিকে একটা বাম দিকে, বিপরীত দিকে, তাহলে সেখানে রেজাল্টেন্ট লব্ধি আলোর উপরে কি কাজ করবে? জিরো। দ্যাট মিনস আলো বাড়বেই না। আলো কোথাও যাবে না মানে কি? আলো কি নাই হয়ে যাবে? না, আলো যেমনে আসছে অমনেই যাবে, না ডানে যাবে না বামে যাবে, কোনো দিকে যাবে না। দ্যাট মিনস এইরকম যেসব যৌগ যাদের ক্ষেত্রে তোমার এমন স্ট্রাকচার হয় যে ভাই একটা যৌগের ভেতরেই কোনো একটা পার্ট আরেকটা পার্টের মিরর ইমেজ, তখন সেই যৌগগুলোকে আমরা বলি মেসো যৌগ। এন্ড এগুলাকে আলাদা করে চিন্তা করা দরকার নাই, এই দুইটারই কিন্তু একই দশা। সো আমরা তখন এই যে এগুলাকে বলি মেসো যৌগ, এবং এরা কিন্তু আলোক সক্রিয় না, এরা কিন্তু আলোকে বাঁকাইতে পারবে না। সো যে এগুলাকে আমরা বলি মেসো যৌগ। এগুলোকে আমরা কি বলি ভাইয়া? মেসো যৌগ। এগুলোকে আমরা কি বলি? মেসো যৌগ। সো এই মেসো যৌগ কি করে? মেসো যৌগর স্ট্রাকচারটা এরকম যে ভাই ওদের ভিতরে কিন্তু কাইরাল আছে, একটা দুইটা একটা দুইটা দুইটা করে আছে, চারটা হইতে পারে, আটটা হইতে পারে, ঠিক আছে, 10টা হইতে পারে, 12টা হইতে পারে। জোড়া জোড়া কেন? কারণ এই যে উপরে থাকবে 3টা, নিচে থাকবে 3টা, সেম সেম হবে, আলোর দিকে বাঁকাইতে পারবে না। উপরে থাকবে 4টা, নিচে থাকবে 4টা, আলোর দিকে বাঁকাইতে পারবে না। উপরে থাকবে 5টা, নিচে থাকবে 5টা, আলোর দিকে বাঁকাইতে পারবে না। উপরে থাকবে 10টা, নিচে থাকবে 10টা, আলোর দিকে বাঁকাইতে পারবে না। সো অলওয়েজ জোড়ায় জোড়ায় থাকবে। কথা হচ্ছে যে ভাইয়া এরা কিন্তু কাইরাল কার্বন থাকার পরেও আলোকে বাঁকাইতে পারে না। সো মেসো যৌগ এমন একটা স্পেশাল যৌগ যার ভিতরে কাইরাল আছে কিন্তু ওর এইরকম ব্যতিক্রমী স্ট্রাকচারের জন্য ও আলোকে বাঁকাইতে পারে না। সো যে এটাও আলোক নিষ্ক্রিয়, এটাও আলোক নিষ্ক্রিয়, এটাও আলোকে বাঁকাইতে পারে না, এটাও আলোকে বাঁকাইতে পারে না। সো আমরা যে কোনো একটা স্ট্রাকচার আঁকলেই বুঝে যাই যে এইটা হচ্ছে মেসো যৌগের স্ট্রাকচার। হয় এটা আঁকো না এটা আঁকো, একই তো কথা, ঠিক আছে, কারণ দুইটাই আলোকে বাঁকাইতে পারবে না। সো মেসো যৌগ এমন একটা স্পেশাল যৌগ যার ভিতরে মেসো যৌগ যার কাইরাল কার্বন থাকার পরেও আলোর দিককে বাঁকানোর সামর্থ্য নাই, ঠিক আছে। মেসো যৌগ কি ভাই? মেসো যৌগ হচ্ছে কাইরাল কার্বন থাকার পরেও, মেসো যৌগ হচ্ছে কাইরাল কার্বন থাকার পরেও আলোক নিষ্ক্রিয়, আলোকে বাঁকাইতে পারে না, আলোর উপরে কোনো কাজই করতে পারে না, আলোক নিষ্ক্রিয়। এবার বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা? মেসো যৌগ যে আলোক নিষ্ক্রিয় এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? মেসো যৌগ যে আলোক নিষ্ক্রিয়, আলোকে বাঁকাইতে পারে না, এটার সাথে তুমি হচ্ছে একমত কিনা? এন্ড ব্যাপারটা তুমি ফিল করতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো। ঠিক আছে, বাট আরো দুটো স্ট্রাকচার আছে, এদের ক্ষেত্রে কি এরকম হচ্ছে? দেখো তো ভাইয়া, এখানে ওএইচ বরাবর আছে এইচ, এইচ বরাবর আছে ওএইচ, ওএইচ বরাবর আছে এইচ, এইচ বরাবর আছে ওএইচ। সো এখানে তুমি যদি আয়না চিন্তা করো তাহলে এরা কি মিরর ইমেজ হচ্ছে? উত্তর হচ্ছে না। আয়নাতে কি ওএইচ বরাবর এইচ দেখা যায়? না, ঠিক আছে। সো এরা কিন্তু আয়না হচ্ছে না, সো এরা কিন্তু আলোক সক্রিয়। তার মানে যখন 2টা 4টা 6টা 8টা তোমার এরকম করে কাইরাল থাকবে, সেখান থেকে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4 এরকম করে যৌগ আসবে। তার ভিতরে সবাই মেসো যৌগ হবে এমন না, তার ভিতরে কিছু স্ট্রাকচার হবে মেসো যৌগ এন্ড কিছু হবে হচ্ছে তোমার আলোক সক্রিয়। সো এরা কিন্তু আবার আলোক সক্রিয়। সো এদের ভিতরে একটা হচ্ছে তোমার ডি টার্টারিক অ্যাসিড, ঠিক আছে, ডি টার্টারিক অ্যাসিড এন্ড আরেকটা হচ্ছে এল টার্টারিক অ্যাসিড। সো এটা একটা টার্টারিক অ্যাসিডের সংকেত, ঠিক আছে, এটা টার্টারিক অ্যাসিডের সংকেত, যার ভিতরে একটা হচ্ছে ডি একটা হচ্ছে এল। বাট এই যে এটা হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড। এই যে এটা কি? এটা হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড। সেটা কি? এটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের মেসো ফর্ম, টার্টারিক অ্যাসিড যেটা তেঁতুলে থাকে, সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের মেসো ফর্ম। আর এরা কিন্তু আলোক সক্রিয়। সো টার্টারিক অ্যাসিডের কাইরাল কয়টা? 2টা। তাহলে টোটাল যৌগ হওয়ার কথা ছিল কয়টা? সমান হওয়ার কথা কয়টা? 2 টু দি পাওয়ার 2, তার মানে 4টা। তো আমরা 4টা পাইছি, তার মধ্যে 2টা তো মেসো, তো এই 2টা বাদ, তাহলে আলোক সক্রিয় সমাণু কয়টা? 2টা।
সো 4টা পাওয়ার কথা ছিল, বাট ওই যে মেসো তো এক্সেপশন, তাহলে ওই দুইটা বাদ হয়ে যাবে, তাহলে জাস্ট দুইটা যোগ পাবো আলোক সমান। হ্যাঁ, সো মেসো যোগের ক্ষেত্রে আলোক সমাণু কেমনে পাওয়া যায়? হ্যাঁ, মেসো যোগের ক্ষেত্রে আলোক সমাণু, মেসো যোগের ক্ষেত্রে আলোক সমাণু হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওই যে মেসোটাকে বাদ দিতে হবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সো মেসোর ক্ষেত্রে আলোক সমাণু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। নর্মালের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n, বাট মেসোর ক্ষেত্রে আলোক সক্রিয় সমাণু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার n, হ্যাঁ টাটারে গেছে ক্যারেল কয়টা? দুইটা, তাহলে 2 মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স দুইটা। দেখো তো দুইটা আলোক সক্রিয় পাইছো কিনা? এই যে পাইছো, এই হচ্ছে কনসেপ্ট। ওভারঅল এই হচ্ছে মেসো যৌগের কনসেপ্ট। হ্যাঁ, সো মেসো যৌগ এমন একটা যৌগ যে তার স্ট্রাকচারটা এমন যে তাকে আমরা যদি কোনো জায়গা থেকে কোনো অক্ষ বরাবর ভাগ করি, তাহলে দেখা যাবে তার উপরের পাটটা যেমন নিচের পাটটা ওইরকম, একটা একটা দর্পণ প্রতিবিম্ব। তাহলে কি হবে? আলো আসলে উপরের পাটটা বলবে আমি ডান দিকে বাঁকাবো, নিচের পাটটা বলবে আমি বাম দিকে বাঁকাবো, আলো কোনো দিকেই যাবে না। সো মেসো যৌগ কাইরাল কার্বন থাকার পরেও আলোক নিষ্ক্রিয়। এন্ড আলোক সক্রিয় সমাণু সংখ্যা কয়টা মেসো হইলে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বোঝা গেল? আচ্ছা, এবার ফাইনালি আসো যে ভাইয়া আমরা দেখবো হচ্ছে রেসিমিক মিশ্রণ। কি দেখবো ভাইয়া? রেসিমিক মিশ্রণ। এন্ড এটাই হচ্ছে আমাদের আলোক সমাণুর লাস্ট টপিক, রেসিমিক মিশ্রণ। এন্ড আজকে তোমাদের মূল বই পড়ার কাজ থাকবে। সো আজকের ক্লাস করার পর তোমরা কি করবা? আজকের ক্লাস করার পর তোমরা শুরু থেকে একদম সমানতা পর্যন্ত প্রত্যেকটা জিনিস মূল বই থেকে পড়বা। ভাইয়ার মূল বইয়ের ক্লাস দেওয়া আছে, পুরো ইউটিউবে প্লেলিস্ট করা আছে, একটু পরে দেখাই দিচ্ছি। সো আজকে তোমাদের কাজ থাকবে জৈব যৌগের শুরু থেকে সমানতার লাস্ট পর্যন্ত পড়ে ফেলা। ঠিক আছে? আচ্ছা চলো আমাদের লাস্ট টপিক, হ্যাঁ রেসিমিক মিশ্রণ। এটা বুঝি, হ্যাঁ একটা মিশ্রণের কথা বলছে, তার মানে এখানে কোনো কিছুকে আমরা মিক্স করি। আচ্ছা এবার আসো কাকে মিক্স করি? আমরা তো ভাই শয়তানের শয়তান, জাস্ট চিন্তা করে দেখো, আমরা জানি, আমরা তো মনে করো হচ্ছে খুব চালাক যে আচ্ছা ডি যদি ডান দিকে বাঁকায়, এল যদি বাম দিকে বাঁকায়, মানে যারা পরস্পরের মিরর ইমেজ আর কি, তাইলে আমরা যদি দুইটারে সেম সেম পরিমাণে কোনো একটা জায়গায় নিয়ে মিক্স করি, তাইলে আলো কোন দিকে যাবে? ডি বলবে আমি বাম দিকে বাঁকাবো, এল বলবে আমি বাম দিকে বাঁকাবো, তাইলে নিশ্চয়ই আলো কোনো দিকে যাবে না। এই ঘটনাটাই করা হয় এই রেসিমিক মিশ্রণে। রেসিমিক মিশ্রণ কি? রেসিমিক মিশ্রণ হচ্ছে আমরা কি করি, এই মিক্সচারটার ভিতরে একদম সেম পরিমাণে দুইটা জিনিসকে রাখি, যেটা হচ্ছে একই যৌগের তোমার হচ্ছে এনানসিওমার। এনানসিওমার মানে কি? ওই যে একটা যৌগে যারা পরস্পরের মিরর ইমেজ ডি আর এল, এদেরকে সমপরিমাণে কোন একটা জায়গায় মিক্স করলে তখন সেটাকে আমরা বলি রেসিমিক মিশ্রণ। সো ধরো আমরা কি করলাম, আমরা এখানে তোমার হচ্ছে আচ্ছা ওয়েট, এটাকে মিডল হয়েছে না? একদম পারফেক্ট। আচ্ছা সো এখানে কোন একটা যৌগের ডি সমানুকে রাখলাম, এখানে কোন একটা যৌগের এল সমানুকে রাখলাম, দুইটাকে সেম পরিমাণে মিক্স করছি। এটাও ধরো 1 কেজি, এটাও ধরো 1 কেজি, যদি এগুলাকে তো কেজিতে মিক্স করি না, মোল, কেমিস্ট্রিতে পরিমাণ কেমনে প্রকাশ করা হয়? মোল। তাহলে ধরো এটাও 2 মোল, এটাও আছে 2 মোল, তো মিক্স করলাম দুইটাকে। তাহলে এবার বলো আলো কোন দিকে যাবে? তো ওই যে আমাদের সমবর্তিত আলো মাত্র একদিকে যায়, এরকম আলো আসবে, আলো আসলো, আলো কোন দিকে যাবে? আলো কোনো দিকেই যাবে না। ডি বলবে এদিকে আয়, এল বলবে এদিকে আয়, কিন্তু দুজন তো সেম, তাহলে আলো কোনো দিকে যাবে না, সেই আলো যাবে সোজা, এই যে আমাদের রেসিমিক মিশ্রণ কি? সমমোলার দুটি এনানসিওমারের মিক্সচার। এনানসিওমার কি ছিল? ওই যে যারা পরস্পরের আয়না, মিরর ইমেজ, দর্পণ প্রতিবিম্ব। সো দুটি এনানসিওমারের সমমোলার মিক্সচারকে আমরা বলি রেসিমিক মিশ্রণ। এন্ড এই মিক্সচারে তুমি যদি ডি এর কথা আলাদা চিন্তা করো, এটা কিন্তু আলোর দিকে বাঁকাইতে পারে। এল এর কথা আলাদা চিন্তা করো, ওটাও কিন্তু আলোর দিকে বাঁকাইতে পারে। কিন্তু এখানে আমরা কি করছি? দুইটাকে সেম পরিমাণে মিক্স করছি, মিক্সচারটা কিন্তু আলোকে বাঁকাইতে পারে না। সো রেসিমিক মিশ্রণ এমন একটা মিক্সচার যাদেরকে বানানো হয়েছে এমন যৌগ দিয়ে যেগুলো আলোকে বাঁকাইতে পারে, কিন্তু একসাথে সেম পরিমাণে থাকার কারণে আলোকে তারা বাঁকাইতে পারে না। ঠিক আছে? সেটা মজার জিনিস না? সেটা রেসিমিক মিশ্রণ কি? রেসিমিক মিশ্রণ হচ্ছে, রেসিমিক মিশ্রণ কি ভাইয়া? রেসিমিক মিশ্রণ কি? আচ্ছা রেসিমিক মিশ্রণ কি সেটা আমি বলতেছি, তার আগে তুমি বলো তো রেসিমিক মিশ্রণ কি আলোর দিকে বাঁকাইতে পারবে? আলোক সক্রিয় নাকি আলোক নিষ্ক্রিয়? এটা আগে বলো যে ভাই রেসিমিক মিশ্রণ কি আলোক সক্রিয় নাকি আলোক নিষ্ক্রিয়? রেসিমিক মিশ্রণ, এটাকে আমরা কি বলি ভাইয়া? রেসিমিক মিশ্রণ। সো রেসিমিক মিশ্রণ কি? দুটি এনানসিওমারের
দুটি এনানসিওমারের সমমোলার, সেম সেম নিতে হবে কিন্তু, নাহলে তো একটা কম বেশি হয়ে যাবে। সমমোলার মিশ্রণ যা আলোক নিষ্ক্রিয়, আলোর দিককে বাঁকাইতে পারে না, তাকে রেসিমিক মিশ্রণ বলে। বলো রেসিমিক মিশ্রণের ব্যাপারটা বুঝতে পারছো কিনা? শেষ। এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট যে ভাই আমাদের আলোক সমাণু থেকে রেসিমিক মিশ্রণ কি, দুইটা এনানসিওমারকে আমরা যদি সেম পরিমাণে মিক্স করি তাহলে ওর যতটুকু পাওয়ার ওর ততটুকুই পাওয়ার, ও ডান দিকে ও বাম দিকে, আলোকে টানাটানি করলে আলো কোন দিকে যাবে না। সো দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণ যা আলোক নিষ্ক্রিয় তাকে রেসিমিক মিশ্রণ বলে। ভাইয়া মেসেজযোগ্য কি, এই ব্যাটার স্ট্রাকচারটাই এমন যে ভাই এইটারে তুমি যদি হচ্ছে এমন ভাবে একটা তল বরাবর ভাগ করতে পারো যে যেখানে এর উপরে আর নিচে পুরোপুরি একটা একটা কি হবে, দর্পণ প্রতিবিম্ব, তখন আমরা কি বলবো যে ভাই এই পাটটা তাহলে যেদিকে বাঁকাবে এই পাটটা তার উল্টা দিকে, তাহলে ওরা কোনো দিকে আলোকে বাঁকাতে পারবে না। দ্যাট মিনস মেসেজযোগের ভিতরে কাইরাল কার্বন থাকার পরেও এইটা আলোক নিষ্ক্রিয়। অ্যান্ড মেসেজযোগ হইলে যেহেতু তোমার দুইটা পার্ট হলে বাদ চলে যাচ্ছে, চারটা হইলে তোমার হচ্ছে আরো কয়েকটা বাদ যাবে, ছয়টা হইলে আরো কয়েকটা বাদ যাবে। সো আমরা তখন আলোক সমাণু কেমনে বের করবো? মেসেজযোগের ক্ষেত্রে আলোক সমাণু নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 2n-1। সো যে কয়টা কাইরাল হবে সেগুলো থেকে 1 মাইনাস করবা। অ্যান্ড মেসেজযোগের ক্ষেত্রে কাইরাল অলওয়েজ জোড়া জোড়া হবে, 2টা 4টা 6টা 8টা 10টা 12টা এরকম। এরপরে ভাইয়া আমাদের এই যে কিভাবে আমরা হচ্ছে পোলারাইজেশন করে আলোকে একটা দিকে নিব, এন্ড এই আলোই কিন্তু লাগবে। সো কোশ্চেন আসবে যে ভাই সমবর্তন তোমার হচ্ছে আলোক সমানতার জন্য কি যে কোনো আলো হলে হবে না, তল সমবর্তিত আলো বা পোলারাইজ লাইট লাগবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো যে ভাই আমরা দেখলাম এনানসিওমার কি, ডায়াস্টেরিওমার কি, যারা মিরর ইমেজ তারা হচ্ছে এনানসিওমার, যারা মিরর ইমেজ না একই যোগের তারা হচ্ছে ডায়াস্টেরিওমার, ঠিক আছে। মিরর ইমেজ হলে বৈশিষ্ট্য কি, খুব ইম্পর্টেন্ট যে ভাইয়া সেম অ্যাঙ্গেল কিন্তু ডিফারেন্ট দিকে আলোকে বাঁকাইতে চাই। এন্ড এরপর ভাইয়া আমরা দেখলাম তোমার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এর জিনিসপাতিগুলো আমরা একটু দেখলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ওভারঅল ফার্স্টে যেখানে আসছিলাম সেখানে শুরুতে আসলাম। বলো সমানতা শেষ, এন্ড তোমরা হচ্ছে আলোক সমানতা সবকিছু বুঝতে পারছো কিনা? সো আমরা মোটামুটি তোমার হচ্ছে শুরু থেকে এই পর্যন্ত নামকরণ, জৈবযোগের সূচনা, তারপরে হচ্ছে সমানতা, গাঠনিক সমানতা, এন্ড তারপরে জ্যামিতিক সমানতা, এন্ড আজকে হচ্ছে আলোক সমানতা। টোটাল 6টা ক্লাসের ভিতরে আমরা কভার করছি। তো সবকিছু বুঝতে পারছো কিনা? আমি খুবই আস্তে ধীরে বুঝাই বুঝাই সবাইকে সবকিছু বা ফিল করায় পড়ার চেষ্টা করতেছি, এই জন্য যে আমাদের কাছে এখনো সময় আছে, আমরা চাইলে এখনো কামব্যাক দিতে পারবো, ঠিক আছে। এখনো সবকিছু শেষ হয়ে যায় নাই, আমরা এখনো চাইলে কামব্যাক দিতে পারবো, ঠিক আছে। বুঝছি সবাই আলোক সমানতা। তাহলে এবার আসো যে ভাই তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে আজকে তোমাদের মেন বই পড়তে হবে, কিছু করার নাই। সো আজকে তোমরা একদম প্রথম 6 ক্লাসের মেন বই একসাথে পড়বা, হ্যাঁ। সো চ্যানেলে চলে যাবা, ভাইয়ের চ্যানেলে, ভাইয়ের নাম কই, নামটাম তো পাই না, হ্যাঁ ও পাইছি। সো চ্যানেলে চলে গিয়ে জাস্ট খালি দেখে চ্যানেলে সার্চ দিলে এটাই আসে সবার আগে যে কেমিস্ট্রি মূল বই সিরিজ। তো এখানে চলে যাও, এখানে চলে গিয়ে, ঠিক আছে, এখানে চলে গিয়ে তুমি সুন্দর মতো এই যে জৈবযোগে চলে যাও, জৈবযোগে চলে গিয়ে তুমি হচ্ছে শুরু থেকে সমানতা পর্যন্ত পড়বা, হ্যাঁ। সব পড়া দরকার নাই, আরো আগে আসো, শুরু থেকে আরো আগে মেটামারিজম, তারপরে তোমার হচ্ছে হ্যাঁ এই যে মোটামুটি 1 ঘন্টার মতো মনে হয় সমানতা আছে, 1 ঘন্টার মতো, হ্যাঁ। সো তুমি হচ্ছে 1 ঘন্টার মতো সমানতা দেখে ফেলো, ঠিক আছে। সো এতটুকু পর্যন্ত আজকে তোমাদের কাজ থাকবে, কিন্তু মেন বই 1 ঘন্টা পর্যন্ত ক্লাসটা করতে হবে। আর তুমি যদি ক্লাস না করতে চাও ভাই আমি অনেক খুশি, কারণ সবকিছু তোমার কেন ভাইয়ের থেকে নিতে হবে? তুমি নিজে পড়তে চাও, ফাইন, যাও এক্সপ্লোর করো, তুমি মেন বই পড়ো, কোনো সমস্যা। আর যারা চাও আর কি তাই দিয়ে রাখো, কিছু করার নেই, ঠিক আছে। ওকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে শনিবার ইনশাল্লাহ, ঠিক আছে। ভাইয়ের পরীক্ষা আছে ওই দিন শনিবার, সো পরীক্ষা দিয়ে এসে ক্লাস নিতে পারবো, কোনো সমস্যা নেই। সো তোমাদের সাথে শনিবার দেখা হবে, সবাইকে আল্লাহ হাফেজ। ও আচ্ছা বলছো পূজা, বলছো ভাই রেসিফিকেশনের সাইডটা আরেকবার, আচ্ছা দেখাচ্ছি, এই নাও দেখো, এই যে বা তুমি লাইভটা একটু টাইনা দেখে নাও, তাইলেই তো হচ্ছে, ঠিক আছে। আমি লাইভটা শেষ করতেছি, ঠিক আছে, বাট তাও একবার দেখাই নিলাম, দেখে নিতে পারো। সো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড তোমার হচ্ছে নিজের ঠকাইও না, ঠিক আছে, নিজের ঠকাইও না, একটু পড়াশোনা করো।